শোন, কাপড় সব খুলবি না, এমনি কর। ঠিক আছে ভাবি। কে? আমি মীরা, মানে তোমার ভাবি। দরজাটা একটু খোলো। দরজা খোলার পর ভাবি আপনি আমার রুমে? আজ না আপনার বাসরাত? হ্যাঁ, কিন্তু তোমার ভাইয়া বললো তুমি নাকি পায়ে ব্যথা পেয়েছো, তাই এই ইনজেকশনটা দিতে এলাম। ওই একটু পেয়েছি, তাই বলে বাসর না করে দেবরের সেবা করতে হবে? তোমার ওই হিংসুটে বরটা কি ভাববে বলো তো? এর ভিতর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যা ভাবার ভাবুক। তা তোমার গার্লফ্রেন্ড কয়টা দেবরছি? কি যে বলো না ভাবি, আমার মতো বাজে দেখতে ছেলের সাথে কোনো মেয়ে প্রেম করবে? এরই মধ্যে আমার কেমন জানি অস্বস্তি লাগছে, আমার গরমে গা ঘামছে। কি যে বলো, তুমি দেখতে যা সুন্দর আর কিউট, আমার তো মনে হয় তোমার অলরেডি 4 থেকে 5টা গার্লফ্রেন্ড আছে। আমাকে দেখে লজ্জা পাচ্ছ বলতে। আরে লজ্জা পাবো কেন? সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জানি জানি, মুখে বলছো কেউ নেই, কিন্তু ঠিক এক সময় দেখা যাবে তোমার গার্লফ্রেন্ড আছে। আর তাকে তোমার এই সুন্দর নরম বিছানায় নিয়ে কত আদর করছো। আরে তুমি এত ঘামছো কেন? এদিকে এসো, তোমার ঘাম মুছে দিই। এদিকে ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই আমার কেন জানি গরম লাগছিল। আর এই গরমের সাথে কেন জানি মনে হচ্ছে আমার ভাবির ওপর কুনজর পড়েছে। বারবার নিজেকে সামলাতে চেষ্টা করছি, তবুও ব্যর্থ হচ্ছি। তখন আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আরে কই ঘামছি, অনেক রাত হয়েছে, ভাইয়া তোমার জন্য অপেক্ষা করছে, তুমি দেরি করলে রাগ করতে পারে। না, তোমার ভাই রাগ করবে না। আমার কাছে এসো, তোমার মুখের ঘাম মুছে দিই। বলেই নিজের বুকের উপর থেকে বিয়ের শাড়ির আঁচলটা সরিয়ে দেয় আর আমার মুখের কাছে চলে আসে। মীরা আমার কাছে আসার ফলে আমার চোখ শুধু বারবার মীরার বুকের দিকে যাচ্ছে। কি হলো? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। তাই? আমাকে এভাবে দেখার কি আছে? তোমাকে দেখতে একদম আমার নীলার মতো লাগছে, মন চাইছে তোমাকে। এই নীলাকে? আর আমাকেই বা কি? মীরা একদম আমার শরীরের বা গায়ের সাথে গা ঘেঁষে কথাগুলো বলল। নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, আর তোমার এই সৌন্দর্য, তোমার গায়ের ঘ্রাণ ঠিক যেন নীলার মতো। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে সুখের সাগরে ভেসে যেতে। তাই? তো কে মানা করেছে তোমাকে? আমিও তো তোমার মাঝে আজ হারিয়ে যেতেই তোমার ভাইকে দুধের সাথে ঘুমের ঔষধ খাইয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে আদর করবে না কাব্য? এদিকে মীরা আমাকে জড়িয়ে ধরার ফলে আমার ভেতরে পশুটা জেগে ওঠে, আর মীরাকে বিছানায় ফেলে ওকে চুমা খেতে খেতে মীরার গা থেকে সব কাপড় খুলে ফেলে দেয়। আর ওর সারা শরীরে আদর করতে করতে হারিয়ে যায় এক অজানা সুখের দুনিয়ায়। আচ্ছা, আপনাদের পরিচয় দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, আর ঘটনা আমার ভাবিকে নিয়ে। মূল ঘটনা কি এটা আপনারা গল্প শুনতে জেনে যাবেন। চলেন তাহলে কাহিনী শুরু করি। পরের দিন ঘুম ভাঙলো বাড়িতে মা বাবার হইচই শুনে। ঘুম ভাঙতে মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে আমার বুকের ওপর শুয়ে আছে। তার মুখ দেখতে পারছি না, কারণ মেয়েটার মুখ চুলে ঢেকে আছে। ওর সাথে যে আমিও উলঙ্গ হয়ে আছি তা বেশ বুঝতে পারছি, কিন্তু এ কি, আমার ঘরে মেয়ে আসলো কি করে? না, মনে পড়ছে না। আমি কাঁপা কাঁপা হাতে মেয়েটার মুখের ওপর থেকে চুল সরাতেই যাকে দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছি আমি? আর ভাবি আমার রুমে একসাথে কিভাবে আসলো? কালকে তো ভাবির ফুল সজ্জা ছিল, আর ভাবিকে তো এখন ভাইয়ার রুমে থাকার কথা। তাহলে আমার রুমে ভাবি কিভাবে আসলো? উফ খোদা, ভাবতে পারছি না। যদি বাড়ির কেউ আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি হতে পারে তা ভাবতেই আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য যাওয়ারই কথা, কারণ কেউ যদি জানতে পারে বিয়ের প্রথম রাতেই বাড়ির বউ নিজের বরকে রেখে পরপুরুষের সাথে রাত কাটিয়েছে, আর ছেলেটা যদি তার দেবর হয়, তাহলে তো কথাই নেই। আমি মীরাকে ধাক্কা দিয়ে বুকের ওপর থেকে সরাতেই মীরা আমাকে যা বলল তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ মীরা ঘুমের মধ্যে বলল যে, উফ, জান ব্যথা লাগে তো। এভাবে কেউ ঘুম থেকে ওঠায়? ভাবি আপনি আমার রুমে কিভাবে আসলেন, আর আমাদের এই অবস্থা কেন?
উফ জান, এত ভাবি ভাবি করছো কেন? কাল রাতে তো আমার সারা শরীরে আদর করতে করতে কত সুন্দর করে চান, সোনা, ময়না, টিয়া পাখি বলে ডাকলে, আর সকাল হতেই এত ভদ্র হয়ে গেলে। ভাবি কি বলছেন এসব? আমি আপনাকে আদর করেছি মানে? আপনি আমার সাথে মজা করছেন তাই না? তোমার এসব মজা লাগছে তাই না? একটা মেয়ে তোমার বুকের উপর সারা রাত বিনা কাপড়ে ছিল, আর এখনো সেই অবস্থায় তোমার সামনে রয়েছে, আর এটাকে তোমার মজা লাগছে? এই চান, আমাকে আদর করো না প্লিজ। আমার না তোমার আদর আবার পেতে ইচ্ছে করছে। মানে আপনি সব কি কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না? বলেই ভাবি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমার ওপর বসে পড়ে। তারপর আস্তে আস্তে তার মুখ আমার মুখের কাছে আনে। যেইভাবেই তার ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দেবে তখনই ধুর, ভাল লাগে না। এই দেখো তো কে আমাদের রোমান্টিক মুডটা নষ্ট করে দিল। বলে মীরা মানে ভাবি আমার থেকে সরে যায়। আমি দরজা খুলে দেওয়ার জন্য যেই দরজার দিকে পা বাড়াবো তখন কেন জানি মনে হচ্ছে আমার পা কোনো এক অদৃশ্য শক্তি ধরে রেখেছে, যা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না। বুকটা বারবার ভয়ে কেঁপে উঠছে। না জানি দরজার ওপারে আমার জন্যে কি অপেক্ষা করছে। হয়তো সবাই আমাকে ভুল বুঝে মেরেই ফেলবে, কেউ আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু যে বা যা হয়েছে তা আমি ইচ্ছা করে করি নাই বা করতে চাইও নেই। তারপর অনেক কষ্টে আস্তে আস্তে দরজার কাছে যাই, আর যেই দরজা খুলে দেই হঠাৎ ঠাস ঠাস করে দুইটা চর আমার গালে পড়ে, আর আমি অপরাধীর মতো মাথা নিচু করে আছি। এটা তুই কি করলি কাব্য? আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমরা লেখাপড়া করাচ্ছি। তোর কি বিবেক বুদ্ধির লোপ পেয়ে গেছে যে তুই এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? ভাইয়ের বাসর রাতে কিভাবে তুই তাকে বেঁধে রেখে তার বউকে, ছি, আমার এটা ভাবতেও ঘৃণা লাগছে। এদিকে রুমের ভিতর থেকে মীরার হু হু করে কান্না ভেসে আসছে। কিন্তু এই মেয়ে আবার কি জন্য কাঁদছে? কাদার কথা তো আমার নিজের চোখের সামনে নিজের আজরাইলকে দেখতে পারছি। আম্মু, আমি চুপ, একদম চুপ। তোর ওই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। আম্মু বিশ্বাস করো, গতকাল রাতে আমার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। বাহ ভাই বাহ, তুই তো দেখি নাটক ভালোই করতে পারিস। এমনভাবে কথা বলছিস যেন তুই ভাজা মাছ উল্টে খেতেও জানিস না। তুই চাচাতো ভাই হওয়ার পরেও তোকে তো আমার নিজের ভাই মনে করতাম, আর তুই কিনা আমার সংসার শুরু হওয়ার আগে শেষ করে দিলি। ভাইয়া তুই বিশ্বাস কর, আমি বিশ্বাস? আর তোকে? মীরা, এই মীরা, কোথায় মুখ লুকিয়ে আছিস? ভাইয়ার কথা শুনে ভাবি কাঁদতে কাঁদতে বাইরে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ভাইয়া চিৎকার করে বলল, খবরদার আমাকে ছুবি না। তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীরও নোংরা হয়ে যাবে। রাফি, তুমি এসব কি বলছো? আমি তো ইচ্ছে করে এসব করি নাই। যা হয়েছে তা তোমার ভাই জোর করে করেছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে আমার বড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মীরা কাঁদতে কাঁদতে বলল। এদিকে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। ভাবি এসব কি বলছে? তো মরে যা। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আজ পর্যন্ত কখনো অন্যের ব্যবহার করা কাপড়ও পরি নাই, আর সেখানে আমার আগে তোকে কেউ ব্যবহার করেছে। তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নেব? চুপ, সবাই চুপ। কেউ আর একটা কথাও বলবে না। এই কুত্তার বাচ্চার জন্য কাউকে মরতে হবে না। আর রাফি, তোকেও ওকে মেনে নিতে হবে না। চাচি, তোমার ছেলে যা করেছে তা একদম ঠিক করে নাই। আর একটা কথা, তোমার ছেলে যদি আজকের পর এই বাড়িতে থাকে তাহলে আমরা বাড়ি আলাদা করব। তারপর আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি, তুমি এই মেয়ের কাপড়ের লাকেজ নিয়ে আসো। আর রিয়া, আমার আলমারি থেকে 10 লাখ টাকা নিয়ে আয়। আপনারা ভাবছেন রিয়াকে? রিয়া হলো আমার ছোট বোন। ওকে আমি খুব ভালোবাসি, কারণ আমার তো একটাই বোন। রিয়া টাকা নিয়ে এসে বলল, আম্মু, এই নাও টাকা। টাকা আমাকে নয়, এটা তুই ওই মেয়েটার হাতে দে। তারপর রিয়া টাকাগুলো ভাবির হাতে দিল। টাকা? আমি টাকা দিয়ে কি করব?
এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে পচে যাচ্ছে, আর আপনারা 10 লাখ টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন। আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক, আমাকে আমার ইজ্জত হারাতে হলো। নিজেদের ছেলের অপরাধ ঢাকতে আমাকে টাকা দিচ্ছেন। আপনি পারবেন আমাকে আমার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন আমার সাথে আপনার ছেলের বিয়ে দিতে? জানি পারবেন না, শুধু ঠিক তখনই আব্বু এসে গম্ভীরভাবে বলল, রাবেয়া, ওদেরকে বলো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা যেন আজকেই এই বাড়ি এবং এই শহর ছেড়ে চলে যায়। আর তোমার ছেলেকে বলে দাও জীবন বেঁচে থাকতে ভুল করে যেন এ বাড়ির দিকে পা না বাড়ায়। আজ থেকেও আমাদের জন্য মরে গেছে। আর ওকে এটাও বলে দাও ওর ভাগের সব কিছু ওর নামে লিখে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতেও সম্পত্তির ভাগের জন্য এই বাড়িতে না আসে। আম্মু আব্বু এসব কি বলছো? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? চুপ বেয়াদব, একদম চুপ করে বের হয়ে যা এখান থেকে। আর একটা কথা শুনে যা, তুই যেহেতু এই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিস, তখন তোকেই ওর জীবনটা আবার সাজিয়ে দিতে হবে। যদি কখনো কোনোদিন আমি শুনি তোর কারণে এই মেয়েটার কোনো ক্ষতি হয়েছে, তবে মনে রাখবি তোর কাছে আমরা সেদিন থেকে মৃত। আম্মু। রিয়া, ওকে বের হয়ে যেতে বল। ও যদি বের না হয় তাহলে ওকে আমার মরা মুখ দেখতে হবে। আম্মুর কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে আসি, কারণ ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আসার সময় মীরার দিকে তাকাতেই দেখি ও চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়লেও ওর ঠোঁটের ফাঁকে একটা হাসি ফুটে উঠল। যাই হোক, তারপর আমি গাড়িতে উঠে পড়ি। মীরাও আমার পেছন পেছনে এসে গাড়িতে ওঠে। তারপর ও ড্রাইভারকে কী যেন বলল, আর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বাড়ির দিকে এক নজরে তাকিয়ে আছি। বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম পুরনো কথাগুলো। ভাইয়া আর মীরা ভাবি একসাথেই ডাক্তারি পড়তো। তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বও ছিল, কিন্তু কেউ কাউকে ভালোবাসতো না। ভাইয়া যে হাসপাতালে কাজ করত, সেখানকার এক নার্সকে পছন্দ করতো ভাইয়া, কিন্তু বড় আব্বার তাকে পছন্দ না। যেহেতু মীরা ভাইয়ার সাথে পড়তো, সেই সূত্রে গত 1 মাস আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মীরা। আর তখন বড় আব্বার তাকে খুব পছন্দ হয়। তারপর মীরা আপুর বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের কথাবার্তা ঠিক করে। তারপর কি হলো তা আপনারা তো দেখতেই পেলেন। এই কি হলো? কি এত ভাবছো? নেমে পড়ো, আমরা এসে পড়েছি। ওহ, আমি কিছু না বলে মীরার পিছু পিছু একটা বাড়িতে যাই, আর গিয়েই সোফায় বসে পড়ি। মীরা ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। আর বাথরুম থেকে বের হয়ে যা বলল তাতে আমি চমকে উঠি, কারণ মীরা বলল যে, এই কুত্তার বাচ্চা, এখানে বসে তুই কি করছিস? যা ফ্রেশ হয়ে আয়। ভাবি, তুমি আমাকে খারাপ কথা বলে গালি দিচ্ছ কেন? ছি, এটা কি ভাষা? এই শোন, তুই এমন কোন মহান ব্যক্তি রে যে তোকে সম্মান করতে হবে? আর একটা কথা মনে রাখ, আজ থেকে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিব। এখন নে, এই কাগজে সই করে দে। মীরা চোখ মুখ লাল করে বলল কথাগুলো। কিসের কাগজ এটা? তোর আর আমার বিয়ের কাগজ। এখন চুপচাপ সই কর। কি বিয়ের কাগজ মানে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললি? তুই বিয়ে করতে পারবি না? না, পারবো না। দেখ কাব্য, ভালোই ভালোই সই কর বলছি, না হলে আমি যে কি করবো তা তুই ভাবতেও পারবি না। আপনার যা খুশি তা করুন, আমার কিছু যায় আসে না। আপনি আমার যা ক্ষতি করার তা তো করেছেনই। এখনো কিছুই করি নাই মিস্টার কাব্য, তবে এবার করব। তুই যদি সাইন না করিস তাহলে আমি এখান থেকে সোজা থানায় যাব, আর গিয়ে এটা বলবো যে তুই আমাকে ধর্ষণ করেছিস, আর আমাকে ধর্ষণ করতে তোর মা বাবা তোকে সাহায্য করেছে। এখন ভেবে দেখ, আমাকে ধর্ষণ করার দায়ে তোকে তো জেল খাটতেই হবে, সেই সাথে তোর মা বাবাকেও পুলিশ কোমরের দড়ি বেঁধে নিয়ে যাবে। আচ্ছা, তোর কি ভালো লাগবে এটা দেখতে? না না, প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমাকে কোথায় সাইন করতে হবে? এই নে, এখানে সাইন কর। তারপর আমি পেপারগুলো না দেখেই বা না পড়েই সাইন করে দেই। আমার সাইন করা দেখে মীরার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমি সাইন করে বাথরুমে যাই গোসল করতে, কারণ সকালে গোসল করা হয় নাই। গোসল করে বাইরে বের হতেই মীরা বলল, এই যা, বাজার থেকে চাল ডাল শাকসবজি ইত্যাদি কিনে নিয়ে আয়, তারপর আমার জন্য খাবার তৈরি করবি। আমার খুব ক্ষুধা লেগেছে। ভদ্রভাবে কথা বলুন ভাবি। আর আমি করব রান্না? অসম্ভব।
আমি আপনার কেনা গোলাম নই যে আপনার সব কথা আমি শুনবো। ঠিক আছে, আমার কথা শুনতে হবে না, শুধু কষ্ট করে এই ভিডিওটা দেখ। বলেই আমার দিকে ওর মোবাইলটা এগিয়ে দেয়। আমি মীরার হাত থেকে ওর মোবাইলটা হাতে নিয়ে যেই মোবাইলের দিকে তাকিয়েছি, তখন আমার দুনিয়াটা যেন মুহূর্তের মধ্যে থমকে গেছে। মনে মনে আকাশ ভেঙে পড়ছে আমার মাথার ওপর। এ কি দেখছি আমি? আমার বোনের গোসল করার ভিডিও। মীরা এটা কোথায় পেল? আর এটা যদি কোনোভাবে লিক হয় তাহলে আমার বোনটার জীবনটাই শেষ হয়ে যাবে। না না, এ হতে পারে না। হ্যাঁ, এখন ভেবে দেখ আমার কথা শুনবি কি না। যদি না শুনতে চাস তো আমি আমার মোবাইলে একটা মাত্র ক্লিক করব, আর সাথে সাথেই তোর বোনের এই 5 মিনিটের ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে কথাগুলো বলছে মীরা। আমি ভাবতে পারছি না কিছু। প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার বোনের সাথে এমনটা করবেন না। ঠিক আছে, করব না, তবে মনে রাখ আজ থেকে তোকে আমার সব কথা শুনতে হবে। যদি কোনো রকমের চালাকি করার চেষ্টা করেছিস তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো, সব কাজ করব। কথাগুলো বলে যেই বের হতে যাব তখনই মীরা পিছন থেকে বলল, এই শোন, বাজারে যা এখন। বাজারে গিয়ে বাজার করে 1 ঘন্টার ভিতরে বাড়িতে আসবি। যদি 1 মিনিটও লেট করিস না তাহলে বাড়িতে ঢুকতে পারবি না। আমি আর কিছু না বলেই বাহিরে আসি আর একটা খালি রিক্সা দেখে রিক্সা চালককে থামতে সিগন্যাল দিলাম। রিক্সাওয়ালা বলল, কই যাবেন মামা? আমি বললাম, বাজারে যাব। যাবেন? রিক্সাওয়ালা বলল, ওঠেন মামা। তারপর রিক্সা করে বাজারে যাই আর বাজারে গিয়ে লিস্ট অনুযায়ী সব কিছু কিনে বাড়িতে ফিরতে ফিরতে 7:30 বাজে। সন্ধ্যা 6টায় বাজারে গিয়েছিলাম আর এখন বাজে 7:30। জানি না এখন আমার ভাবি কি করবে আমার সাথে। যাই হোক, আমি তো কোনোদিন বাজার করি নাই, আজকেই প্রথম। এটা জানলে হয়তো কিছু বলবে না। আমি বাড়ির কাছে আসতেই হঠাৎ আকাশে মেঘ জমতে লাগলো। বাড়িতে এসে কলিং বেল দিতেই ভাবি দরজা খুলে দিয়েই বলতে লাগলো, ওই কুত্তা, এত সময় লাগে এইটুকু বাজার করতে? সরি, আগে কখনো বাজার করি নাই তো। হয়েছে হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। সারা জীবন শুধু বাপের টাকা নষ্ট করেছিস। দেখি কি কি বাজার করেছিস। বলে আমার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বলল, এ কি কিনেছিস? এগুলো সব পচে যাওয়া কাঁচা বাজার কিনেছিস কেন? ওই টাকাগুলো কি তোর বাপের কামাই করা যে এভাবে নষ্ট করেছিস? কথাগুলো বলে আমার দিকে ব্যাগটা ছুঁড়ে দেয় আর বাইরের দরজা বন্ধ করে দেয়। আমি তখন বললাম, এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আজকে রাতে তুই বাহিরেই থাকবি, তোর আজকে আর এ বাড়িতে জায়গা নেই। দেখুন, মজা করবেন না, আকাশটা অনেক অন্ধকার হয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। এর মাঝেই বৃষ্টি পড়তে শুরু করলো। অনেক ডাকাডাকির পরেও মীরা দরজা খুলে দেয় না। আমি দরজার কাছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাক ভেজা হয়ে যাচ্ছি, তবুও মীরা ভাবি দরজা খুলছে না। সময় যত যাচ্ছে বৃষ্টির প্রকোপ ততই বাড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডায় আমি দরজায় বসে পড়ি। দরজায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যাই বুঝতেই পারি নাই। এদিকে মীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আচ্ছা, আপনারা ভাবছেন মীরা খাবার কোথায় পেল? আমি বাজারে যাওয়ার পর মীরা কাছের একটা হোটেল থেকেই খাবার কিনে আনে, কারণ মীরা জানতেন আমি এই সময়ের মধ্যে এত বাজার করতে পারবো না। পরের দিন পাখির কিচিমিচির শব্দে মীরার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখে সকাল 9টা বাজে। মীরা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয় হাসপাতালে যাওয়ার জন্য, আর দরজা খুলতেই দেখে আমি দরজায় মাথা দিয়ে শুয়ে আছি। এদিকে আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে মীরার মাথায় রাগ উঠে যায়। তখন সে ডাক দিয়ে বলল, কুত্তার বাচ্চা, খুব ঘুমানো হচ্ছে না? আমার রাতের ঘুম মনের শান্তি কেড়ে নিয়ে এখন বাহিরে ঘুমানো হচ্ছে। তোর কারণে আজ আমার হাসি খুশি পরিবারটা হাসতে ভুলে গেছে। অবশ্য মনে মনে বলল মীরা। তখন রাগের মাথায় মীরা আমাকে একটা লাথি দেয় আর সাথে সাথেই আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে যাই, কিন্তু কোনো হুঁশ নেই। তখন মীরা বলল, এ কি, কুত্তার বাচ্চাটা এভাবে পড়ে গেল কেন? কোথাও মরে টরে গেল না তো? না, ও এভাবে এত তাড়াতাড়ি মরে যেতে পারে না। ওকে অনেক কষ্ট পেতে হবে, অনেক অনেক। দেখি একটু বেঁচে আছে কিনা। তারপর মীরা কাব্যের কাছে যায় আর কাব্যের গায়ে হাত দিতেই মীরা শিউরে ওঠে, কারণ মীরা কাব্যর গায়ে হাত দিতেই বুঝতে পারে কাব্যর শরীর জ্বরে একদম পুড়ে যাচ্ছে।
তারপর মীরা কাব্যর পা ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায় আর ওর ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন দিয়ে দরজায় তালা দিয়ে হাসপাতালে চলে যায়। এরপর দুপুর 3টার দিকে আমার জ্ঞান ফেরে। আমি চোখ খুলতে দেখি আমি আমার রুমের মেঝেতে শুয়ে আছি আর শরীরটা খুব দুর্বল লাগছে। শরীরের দিকে তাকিয়ে দেখি গতকালকে যে কাপড় পরেছিলাম তা এখনও পরেই আছে। যাই হোক, তারপরেও কোনো রকমে বাথরুমে যাই গোসল করতে, আর বাথরুম থেকে বের হতে দেখি মীরা একটা খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কি রে, তোর শরীর এখন কেমন আছে? মোটামুটি ভালো। আচ্ছা, একটা কথা বলি, আমি রুমের ভেতর কি করে আসলাম? কিন্তু মীরা আমার কথার কোনো জবাব না দিয়ে বলল, ভালো থাকলেই ভালো। আর রুমে কি করে আসলি মানে? এই বাড়িতে যেহেতু আমি ছাড়া আর কেউ নেই, তাহলে ভাব তোকে কে এনেছে। ও, বুঝতে পেরেছি। এখন কথা বাদ দিয়ে এই নে, খাবারগুলো খেয়ে এই ঔষধটা খেয়ে নে। আমি গতকাল থেকে না খেয়ে আছি আর আজকে সকাল থেকেও কিছু খাইনি, তাই কোনো কিছু না ভেবেই খাবারগুলো ওর হাত থেকে নিয়ে খেতে লাগলাম। খাবার খাওয়া হলে মীরা বলল, খাওয়া হয়েছে, এবার রান্নাঘরে যা আর আমার জন্য খাবার তৈরি কর। মীরার কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, আমি রান্না করব? এভাবে অবাক হওয়ার কিচ্ছু নেই। তোর জন্য কি বাহির থেকে কেনা খাবারগুলো এমনি এমনি এনেছি? তুই যে খাবারগুলো খেলি এগুলোর দাম জানিস? এগুলোর দাম কে দেবে? আমি মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? যা, আমার জন্য খাবার তৈরি কর। ভাবি, আমি রান্না করতে পারি না, মাথা নিচু করে বললাম। কি বললি? রান্না করতে পারিস না, তাই না? তাহলে কি পারিস? হ্যাঁ, এটা পারিস যে কিভাবে একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফেলে কিভাবে তার সর্বনাশ করা যায়, কিভাবে একটা হাসি খুশি পরিবারকে দুঃখের সাগরে ভাসিয়ে দেওয়া যায়। মীরা রাগ করে বলল কথাগুলো, কিন্তু আমি তার কথার কিছুই বুঝলাম না। মানে কি বলছেন এগুলো? কিছু না, যা এখন খাবার তৈরি কর। বলে মীরা বাথরুমের দিকে যাচ্ছে। তখন আমিও আর কিছু না বলে রান্নাঘরে যাই রান্না করতে। তারপর অনেক কষ্টে কোনো রকমে রাতের জন্য খাবার তৈরি করি। বাড়িতে থাকতে আম্মু যখন রান্না করতো তা দেখে একটু একটু শিখেছিলাম, কিন্তু আগে কখনো রান্না করি নাই। যাই হোক, রান্না করা খাবারগুলো টেবিলে রাখতেই মীরা খাবার টেবিলে এসে একটা চেয়ারে বসে পড়ে আর বসতে বসতে বলতে লাগলো, দেখি কেমন রান্না করতে পারিস, মানুষ খেতে পারবে তো? আমি এতটাও খারাপ রান্না করি না যে মানুষ খেতে পারবে না। আর যদি মানুষ খেতে না পারে তাহলে রাস্তার কুকুর অন্তত খেতে পারবে। কি বললি? আমি রাস্তার কুকুর? তুই খা তোর খাবার। কথাটা বলে আমার গায়ে ভাতের প্লেট ছুঁড়ে মারল মীরা। প্লেটটা আমার কপালে লেগে অনেকটা কেটে গেল। এটা কি হলো? আপনি আমার ওপর এভাবে ভাতের প্লেট ছুঁড়ে দিলেন কেন? উফ, কপালটা মনে হয় কেটেই গেল। হাতে একটু রক্তও দেখলাম। ঠিক হয়েছে, তোর সাথে তো এটা হওয়াই দরকার, কুত্তার বাচ্চা কোথাকার। দেখুন, আপনি কিন্তু একটু বেশি বলছেন। এই কথাগুলো যে আমাকে শোনাচ্ছেন, যদি আপনি মেয়ে না হয়ে আপনার জায়গায় কোনো একটা ছেলে বলতো তাহলে তার যে কি অবস্থা করতাম আপনি ভাবতেও পারতেন না। কি করবি রে তুই? তোর কি করার ক্ষমতা আছে? হ্যাঁ শোন, আমার একটা পশমেরও ক্ষতি করতে পারবি না তুই, বুঝলি? হ্যাঁ, আপনার কোনো ক্ষতি করতে পারবো না। কি আর করতে পারি? আমার হাত পা যে বাঁধা। ছোটবেলায় দেখতাম বাবা বিনা কারণে মাকে মারতো। মার সহ্য করতে না পেরে মা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতো। তাই আমার মা ছোট থেকেই শিখিয়েছে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, যার কারণে আপনাকে কিছু করতে পারছি না। আমার মা আমার কাছ থেকে কথা নিয়েছিল যে আমি কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না তুলি। আর সবচাইতে বড় কথা কি জানেন? বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মা বলেছিল যে আপনার খেয়াল রাখতে। ওই তোর প্যাচাল বন্ধ কর। তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে তা আমার জানার দরকার নেই। আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমিয়ে যাব। আর তুই আমার পা টিপে দিবি। আর যদি না দিতে চাস তাহলে তোর বোনের কথাটা একটু ভেবে দেখিস। এটা বলে তারপর না খেয়ে উঠে যাই। আপনারা কি ভাবছেন মীরা না খেয়ে থাকবে? মোটেও না। মীরা বাহির থেকে যা খেয়ে এসেছে তাতে রাত কেটে যাবে। মীরা উঠে যাওয়ার পর আমি বাথরুমে যাই আর কাপড়ে লেগে থাকা খাবারগুলো পরিষ্কার করে মীরার রুমে যাই। ও রুমে গিয়ে দেখি ও চোখ বন্ধ করে আছে। আমি গুটি গুটি পায়ে বিছানার একপাশে বসে মীরার পা টিপে দিচ্ছি। এদিকে
হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। একদিন আম্মুর পা টিপে দিতে বলেছিল আমাকে। আম্মু পায়ের ব্যথায় হাঁটতেই পারছিল না, কিন্তু তার কষ্টটাকে না বুঝে তাকে অবহেলা করে আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। আর আজকে সেই আমাকেই এমন একটা মেয়ের পা টিপতে হচ্ছে, যার কারণে আমাকে আমার পরিবার থেকে আলাদা হতে হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। এদিকে মাঝরাতে মীরার ঘুম ভেঙে যায়। ও পায়ের দিকে তাকিয়ে দেখে কাব্য ওর পায়ের ওপর মাথা দিয়েই শুয়ে আছে। মীরা ঘুমন্ত অবস্থায় কাব্যকে দেখে ওর কেমন যেন মায়া লাগছে। কি মায়াবী নিষ্পাপ চেহারা, মনে হচ্ছে কাব্য যেন কতটা আপন ওর। মন চাচ্ছে কাব্যর মাথায় পরম যত্নে একটা চুমু এঁকে দিতে। মীরা তখন নিজের অজান্তেই কাব্যকে হঠাৎ চুমু দিয়ে ফেলে। তারপর হঠাৎই কি যেন মনে করে বিছানা থেকে উঠে পড়ে আর আলমারি খুলে একটা গোপন ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে বেলকনিতে চলে যায়। তারপর চেয়ারে বসে পরম মমতায় ডায়েরিটা স্পর্শ করতে করতে ডায়েরি প্রথম পাতাটা খুলে পড়তে শুরু করে। ডায়েরির কথা। আজ আমি খুব খুশি, কারণ আজ আমার কলেজ লাইফের প্রথম দিন। অনেক দিনের ইচ্ছে আজ সত্যি হতে চলেছে। সবসময় ভাবতাম কবে কলেজের মাটিতে পা দিব। যাই হোক, কলেজে এখন ঢুকছি। তখনই হঠাৎ কে যেন আমাকে ডাক দিল। ওই নীলা, তুই এখানে? ও সরি, আমি তো আমার পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমার নাম নীলা, বাবা মায়ের দ্বিতীয় আর সবচেয়ে আদরের মেয়ে। কেন, আমি কি আসতে পারি না? আরে আমি কি তা বলছি নাকি? তা বল, কি মনে করে আমাদের কলেজে ঘুরতে এসেছিস নাকি? ঘুরতে আসবো কি জন্য? আমি এই কলেজে পড়তে আসছি, এখানে অ্যাডমিট নিয়েছি। কি বলিস, তুই এখানে ভর্তি হয়েছিস? কই, আগে তো তোকে দেখিনি। আরে সতীন, আমি তো এতদিন দাদুর বাড়িতে ছিলাম, তাহলে দেখবি কি করে? ও তাই বল, তা কোন ডিপার্টমেন্টে? এই তো বিজ্ঞান। তাহলে তো আমাদের সাথেই, চল ক্লাসে যাই। চল। তারপর দুজন ক্লাসে যাই। রিমোর ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। হঠাৎ দেখি একটা ছেলে লাল টি শার্ট পরে মাথায় নিচু করে আসছে। ছেলেটাকে দেখে কেন জানি বুকের ভিতর কিছু একটা বেজে উঠল হঠাৎ। এই সতীন, এই চকলেট বয়টা কে রে? কাকে তুই চকলেট বয় বলছিস? ওটা তো অ্যালার্জি বয়। কেন রে, এমন একটা কিউট বয়কে তোরা কোন দুঃখে অ্যালার্জি বয় বলছিস? তো আর কি বলবো, তোর এই চকলেট বয়কে আমি একবার প্রপোজ করেছিলাম। জানিস কি বলেছিল? আরে আরে, ওই দিকে না দেখে এইদিকে তাকা। ফ্ল্যাশব্যাক। কাব্য, তোমার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলুন আপু, কি বলবেন? আরে তুমি আমাকে আপু বলছো কেন? তাহলে কি বলে ডাকবো? কেন, সোনা, বাবু, জানু বলে ডাকবে। কি বলছেন? এগুলো তো লাভাররা তাদের ভালোবাসার মানুষকে বলে, তাহলে আমি কেন আপনাকে এগুলো ডাকবো? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে ভালোবাসতে পারবো। কেন কেন, আমি কি দেখতে সুন্দর না? নাকি আমার নাক বোচা? দেখতে কালো, মুখে গন্ধ নাকি? আরে না না, আপনি দেখতে পরীর মতো। যে কেউ আপনাকে প্রথম দেখাই প্রেমে পড়বে। আসলে কি হয়েছে জানেন তো, আমার আম্মু আমাকে বলেছে যে বিয়ের আগে প্রেম ভালোবাসা ঠিক নয়। এখন প্রেমে পড়লে বা কোনো সম্পর্কে জড়ালে জীবনে শুধু কষ্ট আর কষ্টই পাবো, যার ফলে আমার ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঢেকে যাবে। এখন আপু আপনিই বলুন, আমি কি এতটাই বোকা যে নিজের পায়ে নিজেই কুড়োল মারবো? আরে দূর, সব বাবা মাই তো তাদের সন্তানকে এসব বলে, তাই বলে কি তারা প্রেম করে না? তারা করে বলে কি আমাকেও প্রেম ভালোবাসা করতে হবে? আমি তো আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর এসব নিয়ে ভাববো। আমি এখন আসি আপু, কেমন? টাটা। ফ্ল্যাশব্যাক শেষ। এখন বুঝলি তো কেন তোর চকলেট বয়কে আমরা অ্যালার্জি বয় বলি? আর একটা কথা বলছি শুন, শুধু আমি একা না, আরও অনেকেই তোর এই চকলেট বয়কে প্রপোজ করেছিল, কিন্তু সবাইকে সে একই কথা বলেছিল, এই শালা শুধু অ্যালার্জি বয় নয়, সেই সাথে জাতীয় ভাই হলেও ভালো হতো। ওই সতীনের ঘরে সতীন, কখনো তুই নিজের মুখ আয়নায় দেখেছিলি যে এমন একটা চকলেট বয়কে প্রপোজ করতে গিয়েছিলি? জানিস তোকে দেখতে কেমন লাগে? একদম পচা ডোবার রাজরানীর মতো লাগে। তোর জন্য তো আমাদের বাড়ির পাশে কদম আলীর ছেলে
আক্কাস আলীই ঠিক আছে। হ্যাঁ, আসছে রে আমার চাঁদের দেশের রাজকুমারী রে। তোর জন্য মনে হয় সালমান খান অপেক্ষা করছে। সালমান খান আসবে কি আসবে না জানি না, তবে এই চকলেট বয় তো কনফার্ম আমার জন্য অপেক্ষা করবে, ভালোবাসবে আর বছর ঘুরতে না ঘুরতে বিয়েও করবে। আর হ্যাঁ, দেখ না ওর নাকটা কত সুন্দর, যে কেউ ওর নাক দেখে মনে করবে যে ওর নাক ফুরানো হয়েছে। তুই তো 20 সালের সেরা জোক শুনাইলি রে সতীন, এটা কোনোদিন হবার নয়। তাই নাকি? তাহলে আজ থেকেই দেখতে থাক, আগে আগে হোতা হে ক্যা। কেন, কি করবি তুই? নীলা রিমাকে কিছু না বলেই কাব্যর কাছে যায়। গিয়ে দেখে ও মাথা নিচু করে আছে। হাই, আমি নীলা, আমি কি এখানে বসতে পারি? কাব্য মাথা উঁচু করতে দেখে একটা অপরূপা সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। এ যেন রূপকথার রাজকুমারী। মন চাচ্ছে তার দিকে তাকেই থাকি। কাব্য আমাকে প্রথম দেখেই হ্যাবলার মতো তাকিয়ে আছে, আর আমার একটু লজ্জাও লাগছে ওর তাকানো দেখে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি হলো, আমার দিকে এভাবে হা করে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? আমি মেয়েটার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, কিছু না। তারপর তাকে বসার জন্য জায়গা দিলাম। এদিকে আমিও বসে পড়লাম। হাই, আমি নীলা, আর তুমি? হ্যালো, আমি কাব্য আহমেদ। আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ওমা, বোকা ছেলে বলে কি, এতটুকু বুঝতে পারছো না? আমরা যখন একসাথে পড়ি তখন তুমি করেই বলতে পারি, তাই না? তাও ঠিক। এই তো বুঝতে পারছো। আচ্ছা, আমরা যখন একসাথে পড়ি তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? না না, একদম না। আমার কোনো মেয়ে বন্ধুর দরকার নেই। আর আপনার যদি বন্ধুর দরকার পড়ে তাহলে এখানে অনেক ছেলে আছে যারা আপনার সাথে বন্ধুত্ব করতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তা আছে, কিন্তু তারা তো তোমার মতো ভালো নয়। আমাকে দেখে আপনার কেন মনে হচ্ছে যে আমি ভালো? আমি তো খারাপ ছেলেও হতে পারি। না, হতেই পারে না। ক্লাসের সবাই তোমার নামে কত ভালো ভালো কথা বললো, তাই আমি মনে করি তুমি অন্য সবার থেকে ভিন্ন। অন্যের কাছ থেকে শোনা সব কথা কিন্তু সবসময় সত্য নাও হতে পারে। ঠিক তো, আসলে আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক, আমরা 1 মাস সাধারণ বন্ধুর মতোই থাকি। এর মাঝে যদি আমার বা তোমার যে কোনো একজনের মনে হয় যে আমাদের মাঝে বন্ধুত্ব ঠিক নয়, তখন না হয় তোমার রাস্তায় তুমি আর আমার রাস্তায় আমি। কিন্তু কোনো কিন্তু নয়, এখন তোমার মোবাইল নাম্বারটা দাও। কাব্য প্রথমে দিতে চাচ্ছিল না নাম্বার, কিন্তু আমি কাব্যের কাছ থেকে এক প্রকার জোর করে ওর মোবাইল নাম্বারটা নিলাম। এরপর থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়। দুজন একে অন্যের লেখাপড়ায় সাহায্য করি, আর আমি যখন কিছু না বুঝলে তখন ও আমাকে বুঝিয়ে দেয়, আর আমি ওকে ওকে যখন আমি বুঝাই তখন কাব্য শুধু আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো, যা দেখে কলেজের সব ছেলে মেয়েরা আমাদের খুব হিংসে করত। এভাবে দেখতে দেখতে 3 মাস চলে যায়। আমি কাব্যের উপর দুর্বল হয়ে পড়েছি। শুধু আমি বললে ভুল হবে, কাব্য যে এখন আমাকে ভালোবাসে তা বুঝতে আমার আর বাকি নেই। সব সময় ও আমাকে শাসনের উপর রাখে। যাই হোক, আমি একদিন কলেজে একটা আম গাছের নিচে বসে বই পড়ছিলাম, ঠিক তখনই কাব্য আমার কাছে আসে। ওই নীলা, চল আজকে তোকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। তাই নাকি? তা কোথায় যাবি? চল না, যাওয়ার পর দেখতে পারবি। তারপর দুজন একসাথে কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা ভাড়া করি, আর রিক্সা একটা পার্কের কাছে আসতেই রিক্সাওয়ালা মামাকে থামতে বলে কাব্য। আমি রিক্সা থেকে নেমে দেখি আমরা একটা পার্কের সামনে, যেখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা আসে। কি রে, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? ভিতরে চল, তাহলে বুঝতে পারবি। তারপর কাব্য আমাকে নিয়ে ভিতরে চলে যায়। একটু যাওয়ার পর কাব্য বলে উঠল, এই নীলা, এখন তুই একটু তোর চোখটা বন্ধ কর। কেন? আরে কর না। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্যের কথা মতো আমি চোখ বন্ধ করি। আমি ঠিক বুঝতে পারলাম আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পর কাব্য বলল, এবার চোখ খোল নীলা।
আমি চোখ খুলতেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আপনা আপনি আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কারণ আমি চোখ খুলতেই দেখি যে কাব্য একটা... অনেকেই মীরাকে খারাপ ভেবেছেন। আপনারা নীলার লেখা ডায়েরির মাধ্যমে জানতে পারবেন মীরা কেন এমন করেছে। কারণ কাব্য একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি ওকে কিছু বলতে যাব, তার আগেই কাব্য বলতে লাগলো, নীলা, প্রেম ভালোবাসা কি তা আমি জানি না, আর কখনো জানতেও চাই না। কলেজে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর সেই প্রথম দেখাতেই আমার কেন জানি মনে হয়েছিল হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্যে এই পৃথিবীতে পাঠিয়েছে। নীলা, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমার জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, আপু ছাড়া কথা পর্যন্ত বলি নাই। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। আর জানো, যদি ওই দিন তুমি আমার সাথে বন্ধুত্ব না করতে, বিশ্বাস করো আমি নিজেই সেদিন তোমার সাথে বন্ধুত্ব করতাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে, তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমার প্রতি তোমার যে ছোট ছোট দুষ্টু মিষ্টি ঝগড়া, রাগ, অভিমান করতে, তখন তা ভাঙাতে আমার খুব ভালো লাগতো। আর এই ভালো লাগা যে কখন ভালোবাসায় রূপ নেয় তা আমি বুঝতেই পারি নাই। নীলা, তুমি কি হবে আমার এই তৃষ্ণাত্ম মনের রানী? হবে কি আমার মায়ের আদরের বৌমা? এক নিঃশ্বাসে কথাগুলো বলে মাথা নিচু করে আছে। চরের শব্দে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কাব্য আমাকে ভালোবাসে এটা শুনে খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে আমি চর খেয়ে মাথা নিচু করে ভাবতে লাগলাম, তাহলে কি নীলা আমাকে ভালোবাসে না? সেজন্যই হয়তো আমাকে চর মারলো। ছি, আজ আমার কারণে এত ভালো একটা বন্ধু আমি হারাতে চলেছি। এটা ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে। আমি চোখের পানি মুছে যেই চলে যাচ্ছি, ঠিক তখনই পিছন থেকে নীলার ডাক। ওই, কোথায় যাস আমাকে একা ফেলে রেখে? জানি না। জানিস না মানে? একটা চর খেয়ে বলছিস জানিস না? তাহলে আমার বাকি জীবনের দায়িত্ব কিভাবে নিবি? হে খোদা, এ আমি কাকে ভালোবাসলাম? নীলার মুখে ভালোবাসার কথা শুনে সাথে সাথেই পেছন থেকে সামনে ঘুরে দাঁড়ালাম আর খুশি হয়ে বললাম, কি বললি নীলা? আরেকবার বল, তুই কাকে ভালোবাসিস? কাকে আবার? আমার সামনে যে ভীতু দাঁড়িয়ে আছে। জানিস, তোকে আমিও প্রথম দিন থেকে থেকে ভালোবাসি। তাই তো তোর সাথে বন্ধুত্ব করি, নিজ থেকে আর বিভিন্নভাবে বোঝাতে থাকি যে তোকে আমিও ভালোবাসি, কিন্তু তুই বোঝার চেষ্টাই করতি না। সত্যি তুই আমাকে ভালোবাসিস? বাঙালি আবার জিগায়, তোকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আমি আর কিছু না বলে নীলাকে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে আরে, কি করছিস? সবাই দেখছে তো, আমার বুঝি লজ্জা করে না? ওহ সরি। আমি নীলাকে ছেড়ে দিয়ে বলি সরি। আসলে খুশিতেই তোমাকে জড়িয়ে ধরেছি। তোমার মুখে ভালোবাসি কথাটা শুনে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। তারপর দুজন পাশের একটা ব্রাঞ্চে পাশাপাশি বসে পড়ি, আর আমরা আমাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো নিয়ে সুখের একটা কাল্পনিক জগৎ তৈরির কথা একে অপরকে বলতে থাকি। আর এভাবেই শুরু হয় আমাদের সম্পর্কের নতুন এক অধ্যায়। অন্যান্য ছেলেদের মতো কাব্য কখনো আমাকে বাজে কথা বলে না, বরং আমি ফাইজলামি করে তাকে এইসব বলতাম। তখনও আমাকে বোঝাতো ও আমার সাথে যা করার তা বিয়ের পর বৈধভাবেই করতে চায়। ও কখনো আমায় খারাপ উদ্দেশ্যে আমাকে স্পর্শও করতো না। এতে ওর প্রতি আমার ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যায়। এভাবে দেখতে দেখতে আরো 2 মাস কেটে যায়। 2 মাস পর একদিন, কাব্য, এই কাব্য। আম্মু ডাকছিলে? হ্যাঁ শোন, আজকে আমরা সবাই তোর দাদু বাড়িতে যাচ্ছি। ওখানে 6-7 দিনে থাকবো। তুই তো যেতে পারবি না, তাই আজকে কলেজ থেকে সোজা বাড়িতে আসবি, কোথাও আড্ডা দিবি না। ঠিক আছে আম্মু। এরপর আমি ফ্রেশ হয়ে কলেজ চলে গেলাম। তারপর কলেজ যেতেই হঠাৎ মনে হলো, হায় খোদা, সবাই তো দাদু বাড়িতে যাচ্ছে বলেছে, তাহলে আমি কি করে এতদিন থাকবো? নিজেকেই হাত পুড়ে রান্না করতে হবে ভাবতেই মনটা খারাপ হলো। তখন, মুখ গোমরা করে বসে আছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? নীলা আমার কাছে আস্তে আস্তে বলল,
আর বলিস না, সবাই দাদু বাড়িতে বেড়াতে যাচ্ছে, শুধু আমি ছাড়া। এর মাঝেই হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো। এই নীলা, তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে বৃষ্টিতে ভিজবো। না, আমি কোথাও যাব না। আমি আর তুমি এখন একসাথে বৃষ্টিতে ভিজবো। জানো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার বরের সাথে বৃষ্টিতে ভিজবো। এই কথা বলতে না বলতেই আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো নীলা। আমি নীলাকে কিছু বলবো যে আমার বৃষ্টির পানিতে ভেজা নিষেধ, কিন্তু নীলার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আর কিছু বললাম না। ওর সাথে আমিও বৃষ্টিতে ভিজতে লাগলাম আর উপভোগ করতে লাগলাম। নীলা উপভোগ করছে বৃষ্টি, আর আমি উপভোগ করছি আমার বৃষ্টিবিলাসী নীলাকে। কিন্তু এদিকে প্রচুর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার খুব ঠান্ডা লাগছে। তাই নীলাকে বললাম, নীলা, অনেকক্ষণ তো ভিজলে, চলো এখন তোমাকে তোমার হোস্টেলে রেখে আসি, আমার একটু ঠান্ডা লাগছে। কি, তোমার ঠান্ডা লাগছে? যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও আর জ্বরের ওষুধ খেয়ে নিও। আরে আমি একা যাব কেন? চলেন, আপনাকে রেখে তারপর আমি বাসায় যাব। তাহলে আর কিছুক্ষণ ভিজবো, প্লিজ। না, একদম না, অনেক হয়েছে। তারপর নীলাকে এক প্রকার জোর করেই নিয়ে ওর হোস্টেলে রেখে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই দাদু বাড়িতে চলে গেছে, বাড়ি একদম ফাঁকা। তারপর আমি গায়ের পানি মুছে ভিজা কাপড় পাল্টিয়ে ফ্রিজ থেকে খাবার বের করি আর তা গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কেন জানি খুব ঠান্ডা লাগছিল, তাই আলমারি থেকে কম্বল বের করে শুয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। অনেক চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারলাম না, তাই আবারও ঘুমিয়ে গেলাম। এদিকে নীলা কলেজে এসে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমার আসার কোনো লক্ষণ নেই। অবশেষে বিরক্ত হয়ে আমাকে ফোন দেয়, বলে দেখি আমার অলস বরটা কি করে। হঠাৎ মোবাইলে একটা কল আসলো। মোবাইলের দিকে তাকিয়ে দেখি নীলা কল দিয়েছে, তাই কোনো রকমে কলটা রিসিভ করলাম। হ্যাঁ, হ্যালো নীলা, বলো। কোথায় তুমি? আর তোমার গলা এমন লাগছে কেন? আমি বাড়িতে, আর আমার সামান্য একটু জ্বর এসেছে, এজন্য। কি, তোমার জ্বর? আর সেটা তুমি আমাকে এখন বলছো? এই, তোমার বাড়ির ঠিকানা দাও তো। কিন্তু কাব্য কোনো উত্তর দিল না। কি হলো, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো, কাব্য কি হলো, কথা বলছো না কেন? কোথাও ওর কিছু আবার হলো না তো? কেন যে ওকে কালকে জোর করলাম বৃষ্টিতে ভিজতে? আঙ্কেল আন্টিও বাড়িতে নেই। উফ, কি যে করি, খুব চিন্তা হচ্ছে। যদি ওর বাড়ির ঠিকানাটা জানতাম তাহলে ওকে দেখতে যেতে পারতাম। কি রে নীলা, কি ভাবতেছিস এত? সেই থেকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুই কিছুই বলতেছিস না। হ্যাঁ রে, একটু চিন্তায় আছি। আচ্ছা, তুই কি কাব্যের বাড়ির ঠিকানা জানিস? কেন জানবো না? 3 রাস্তার মাথায় গিয়ে ওর নাম বললে যে কেউ তোকে বলে দিবে। তোকে অনেক অনেক ধন্যবাদ রে, আমি এখনই যাচ্ছি। আরে শোন তো, এটা তো বল তুই ওর বাড়িতে কেন যাবি? যা বাবা, চলেই গেল। রিমার কথা মতো আমি কাব্যদের বাড়িতে আসি। ওদের বাড়িটা বাহির থেকে দেখতে সত্যি অনেক সুন্দর। বাড়িতে একটা গার্ডেন আছে দেখছি। যাক, আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক শৌখিন দেখছি। কিন্তু এই কি, বাড়ির দরজা খোলা কেন? দরজায় হাত দিতেই সম্পূর্ণ দরজা খুলে গেল। বাড়ির ভিতরে ঢুকতেই দেখি কাব্য মেঝেতে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে যেই তুলতে যাব, এ কি, ওর গা তো জ্বরে পড়ে যাচ্ছে। তারপর আমি অনেক কষ্ট করে কাব্যকে তুলে পাশের একটা রুমে নিয়ে যাই। এখন কি করব কিছুই মাথায় আসছে না। ও, মনে পড়েছে, ছোটবেলায় জ্বর আসলে আম্মু মাথায় পানি ভিজা কাপড় দিয়ে গা মুছে দিত, এতে নাকি জ্বর কমে। তাই আমিও কাব্যর শার্ট খুলে ওর গা মুছে দিচ্ছি। কিন্তু এই কি, ওর জ্বর তো কমছে না, বরং বেড়েই চলছে। এখন কি করি? আচ্ছা, রিমাকে ফোন দিয়ে দেখি। হ্যালো নীলা, বল। তুই একটু কষ্ট করে একটা ডাক্তার নিয়ে কাব্যদের বাড়িতে আসতে পারবি? ডাক্তার কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না, কাব্যর গা জ্বরে পুড়ে যাচ্ছে, কি করব বুঝতেছি না। আচ্ছা, তুই ওর পাশে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর রিমা একটা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার কাব্যকে দেখছে। জ্বর তো অনেক বেশি, ওর জ্বর কখন থেকে বলতে পারেন? না, বলতে পারবো না। কালকে আমার সাথে বৃষ্টিতে ভেজার সময় একবার বলেছিল ওর নাকি ঠান্ডা লাগছে। তারপর
আজকে যখন এখানে আসি তখন ওকে মেঝেতে পড়ে থাকতে দেখি। তারপর ওকে ওষুধ খাইয়ে পানি দিয়ে গা মুছে দেই যাতে জ্বর কমে, কিন্তু ওর জ্বর কমার থেকে বেড়েই চলছে দ্বিগুণ। ও বুঝতে পেরেছি, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর একটা কথা, রোগী মানে উনি কি বিবাহিত? না, কেন বলুন তো? এই মুহূর্তে ওষুধের থেকে ওনার বইয়ের প্রয়োজন বেশি ছিল। যাই হোক, এগুলো ওকে খাইয়ে দেন। যদি রাতের ভিতর জ্বর না কমে তাহলে হসপিটালে নিয়ে যাবেন। তারপর ডাক্তার চলে যায়, সাথে রিমাও। তবে যাওয়ার আগে আমাকে সব ওষুধ কিনে দিয়ে যায়। এরপর আমি কোনো রকমে কাব্যকে ওষুধ খাইয়ে দিই। তার কিছুক্ষণ পর দেখি কাব্য জ্বরে কাঁপছে, তাই আমি বিছানার পাশে রাখা কম্বল ওর গায়ের ওপর দিয়ে দিই। তাতে ওর কাঁপুনি যেন কমছে না, তাই ওর কাঁপুনি বন্ধ করতে বাধ্য হয়ে আমি কাব্যকে জড়িয়ে ধরি, আর কাব্য আমাকে জড়িয়ে ধরে। ওর মুখের দিকে তাকিয়ে দেখি এক রাতে মানুষটা কতটা শুকিয়ে গেছে। জ্বরে ওর ঠোঁট জোড়া কাঁপছে। ওর ঠোঁট জোড়া দেখে কেন জানি মনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওর ঠোঁটের মাঝে নিজের আর মাতালের মতো। তখন হঠাৎ কাব্য জ্বরের ঘোরে আমাকে ওর নিচে ফেলে দেয় আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আপন করে নেয় নিজের সাথে। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দুজনেই হারিয়ে যায় সুখের এক অজানা জগতে। তারপর কখন যে কাব্যের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। আমার যখন ঘুম ভাঙে তখন নিজেকে কাব্যের বুকের উপর আবিষ্কার করলাম। কাব্য আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তারপর মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টার কাছাকাছি। তখন হঠাৎ নিজের দিকে তাকাতেই লজ্জা পেয়ে যায়। ছি, এটা কি করলাম আমি একটা মেয়ে হয়ে এটা করতে পারলাম? ও আমাকে কি ভাববে? এরকম হাজারো চিন্তা করতে করতে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে হোস্টেলে ফিরে যাই আমি। এদিকে এই ঘটনার কয়েকদিনের মধ্যে কাব্য সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর ওই ঘটনার জন্য আমার কাছে ক্ষমা চায়, যদিও সেদিন ওর কোনো অপরাধ ছিল না। সে যাই হোক, আমাদের সম্পর্ক এখন আগের থেকেও মজবুত হয়েছে। কাব্য আমাকে সবসময় পর্দা করতে বলে, মানে বোরকা পরে চলতে বলে। প্রথমে আমি একটু পড়তে দ্বিধা বোধ করতাম, কারণ এই যুগে আমি কেন বোরকা পরে চলবো। কিন্তু কিছুদিন পর জানি না কেন নিজের অজান্তেই বোরকা পরে চলতে থাকি। এভাবে দেখতে দেখতে আরো 2 মাস চলে যায়। এর ভিতর জানি না ও কি হলো, কারণ ইদানিং কাব্য যেদিন ওদের বাড়িতে কেউ থাকতো না সেদিন কাব্য আমাকে ওর বাড়িতে নিয়ে যেত আর আমার সাথে সেভাবে সম্পর্ক করত। আমি প্রথম ওকে মানা করলেও ওর জেদের কাছে হার মেনে যায় এক সময়। আমি এটা ভেবে সব কিছু উজাড় করে দিয়েছি যে ও তো আমাকে ভালোবাসে আর আমাকেই তো বিয়ে করবে, তাহলে সমস্যা কোথায়? কারণ আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু দিন দিন কাব্যর নেশা যেন বাড়তে থাকে। এখনও শুধু ওর বাড়িতেই নয়, এমনকি আমার হোস্টেলেও আসতো, যা আমার অনেক বান্ধবীই জানতো, কিন্তু কেউ কিচ্ছু বলতো না, কারণ ওরা ওদের বিএফদের নিয়ে এখানে আসতো। আর আজ কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার মেইলে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি গোপন একজন মহিলা ডাক্তারের কাছে যাই আর জানতে পারি আমি নাকি মা হতে চলেছি। এই কথা শুনে হঠাৎ আমি খুব অবাক হয়ে গেলাম, তাই আমি খুব ভয় পেয়ে গেলাম আর কাব্যকে কল দিলাম। জান বলো। কাব্য, তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে? তুমি বলছো আর আমি দেখা করব না, এটা কখনো হতে পারে? বলো কোথায় আসবো। আর এমনিতেও জানি না আজ কেন যেন খুব খুশি খুশি লাগছে। আচ্ছা, তুমি এই জায়গায় আসো, আমি এখানে অপেক্ষা করছি। ওকে জান, মাত্র আধা ঘন্টা কষ্ট করো, আমি আসতেছি। লাভ ইউ। লাভ ইউ টু। তারপর আমি কাব্যর জন্য অপেক্ষা করতে লাগলাম। যেখানে কাব্যকে আসতে বললাম তখনই হঠাৎ করে বাড়ি থেকে আম্মু কল করলো। কি ব্যাপার আম্মু, এই সময় কল দেওয়ার কারণ কি? এই সময় তো কখনো কল দেয় না, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, বলো। মা, তুই আজকে একটু বাড়িতে আসতে পারবি? কেন আম্মু, কোনো সমস্যা? আর তোমার গলা এমন লাগছে কেন? আর বলিস না, তোর বাবা কয়েকদিন থেকে অসুস্থ, তাই তোদের 2 বোনকে দেখতে যাচ্ছে। কিন্তু আব্বু অসুস্থ আর তুমি আমাকে এখন বলছো? আমি আজকেই আসছি। তারপর কলটা কেটে দিলাম আর কাব্যকে কল দিলাম। হ্যালো নীলা, এই তো আমি বাড়ি থেকে বের হচ্ছি।
সরি বাবু, তোমাকে আজকে ডেকেছি বলে, কিন্তু আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? বাড়ি থেকে আম্মু কল করে বলল আব্বু নাকি অসুস্থ, তাই। আচ্ছা ঠিক আছে, তা কবে আসবে? এই তো 1 সপ্তাহ পর, আর এসেই তোমাকে একটা সারপ্রাইজ দেব। আচ্ছা তাই, আমি তাহলে ওয়েট করব। আর হ্যাঁ, সাবধানে যাবে, আর বাড়ি পৌঁছে আমাকে কল দিবে। বাই। তারপর কলটা কেটে পার্ক থেকে সোজা বাস কাউন্টারে চলে যাই, আর সেখান থেকে সোজা রংপুরে বাস ধরে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কলিং বেল দিতেই কেউ একজন দরজা খুলে দেয়। আমি তাকিয়ে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে দেখে সাথে সাথে আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আব্বু তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? নীলার বাবা বলল, আরে পাগলি মেয়ে আমার, এভাবে কাঁদছিস কেন? আমি তো একদম ঠিক আছি। তাহলে আম্মু যে বলল? আমি মিথ্যা বলেছিলাম। সেই কবে ঢাকায় গেছিস, এর মধ্যে একবারও কি আমাদের দেখতে এসেছিলি? আমাদের বুঝি কষ্ট লাগে না? তাই বলে মিথ্যে বলবে? তোমাদের ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? আচ্ছা আচ্ছা হয়েছে, তোর এই বুড়ো ছেলে মেয়ে দুটোকে পরে বকিস, আগে ভেতরে চল। তারপর ভিতরে যেতেই হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে পড়ে যায় আমি। ওগো, মেয়েটা এভাবে পড়ে গেল কেন? একটু পানি আনো না। নীলার বাবা বলল, এই নাও পানি। আম্মু আমার মুখে পানি ছিটি দেয়, তবুও আমার জ্ঞান ফিরছে না। ওগো, আমার মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? তুমি একটু পাশের বাসার রহিমা আপাকে ডেকে আনো। মিসেস রহিমা একজন গাইনি ডাক্তার। তারপর নীলার আব্বু ডক্টর রহিমাকে ডেকে নিয়ে আসলেন। ডক্টর রহিমা নীলাকে দেখে একটা ইঞ্জেকশন দেন। আপা, আমার মেয়েটা এভাবে জ্ঞান কেন হারিয়ে ফেললো? ডক্টর রহিমা বললেন, পরে বলছি, আগে মিষ্টি আনেন। আরে আপা, পরে মিষ্টি খাইয়েন, আগে বলেন মেয়েটার কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে তো। ডক্টর রহিমা বলল, আরে ভাবি, এত চিন্তা কেন করছেন? চিন্তা ছেড়ে আগে মিষ্টি মুখ করেন। আপনার মেয়ে মা হতে চলেছে, তার মানে আপনারা নানা নানি হতে চলেছেন। কি? নীলা মা হতে চলেছে? কথাটা শুনে নীলার মা বাবা দুজনে চমকে ওঠে। তখন নীলার মা বলল, আমার মেয়ে মা হতে চলেছে মানে? ওর তো এখনো। নীলার আম্মু কিছু একটা বলতে যাবে, তার আগেই নীলার আব্বু বলল, ভাবি চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, আর মিষ্টি আপনার বাড়িতে পৌঁছে দিব। ডাক্তার রহিমা চলে যেতেই নীলার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই দেখি মা বাবা কি যেন নিয়ে কথা বলছে। আমার জ্ঞান ফিরতে দেখে মা বাবা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তাই বললাম, এ কি, তোমরা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? কেন তাকিয়ে আছি বুঝতে পারছিস না? তোর পেটে কার বাচ্চা? কোথায়, কার কাছে পেট বাঁধালি পোড়ামুখী? নীলা চুপচাপ। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। আসলে আম্মু, হয়েছে কি। তারপর ভয়ে ভয়ে সব বলে দেই। কাব্যর সাথে যা যা হয়েছিল, ওর সাথে পরিচয় থেকে শুরু করে এ পর্যন্ত যা যা হয়েছিল সব আম্মুকে বলে দিলাম। তারপর আম্মু বলল, ছি, তুই আমার মেয়ে হয়ে এটা করতে পারলি? দে ছেলেটার নাম্বার দে। তারপর আম্মুকে কাব্যর নাম্বার দেই। আম্মু নাম্বারটা নিয়ে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর আম্মু কাঁদতে কাঁদতে এসে বলল, এই নে, তোর নাগরের সাথে যত পারিস কথা বল, ঢলাঢলি কর। তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। বলে কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল। আম্মু যাওয়ার পর আমি মোবাইল কানের কাছে নিতেই ওপাশ থেকে কাব্য যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ ও আমাকে যা বলল তা কোনো দিন আমি মুখেও নিতে পারবো না। তখন ফোনটাকে রেখে কাঁদছি আর ভাবছি, শেষ পর্যন্ত তাহলে আমি একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যাকে ভালোবেসে আমি আমার সব কিছু উজাড় করে দিয়ে দিলাম। সে আজ আমার সাথে। আমি আর ভাবতেও পারছি না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কি অপরাধ ছিল আমার তোমার ওই মিষ্টি চেহারার প্রেমে পড়ায়। যাকে মন থেকে ভালোবাসলাম, সেই তুমি আমার মনটাকে ভালো না বেসে আমার দেহটাকে ভালোবাসলে। এই ছিল তোমার মনে? তোমার যদি মেয়ের শরীর লাগতো তাহলে কেন তুমি কোনো পতিতা খুঁজে নিলে না? কেন আমার জীবনটা নষ্ট করলে? এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখি এখন রাত 10টা বাজে।
আমি এখন শেষবারের মতো আমার মা বাবাকে আর এই স্বার্থের দুনিয়াটাকে প্রাণ ভরে দেখে নিব, তারপরে এই কষ্টের হাত থেকে মুক্তি নিব। তুই আমাকে মাফ করিস বাবা। আমি তোকে এই পৃথিবীর মুখ দেখাতে দিচ্ছি না বলে আমাকে ভুল বুঝিস না। কি করব বল, নিজের অপরাধ ঢাকতে গিয়ে আমি যে তোকে মেরেও ফেলতে পারবো না, আবার তোকে এই স্বার্থপর পৃথিবীতে আনতেও পারবো না। আনলে যখন তুই তোর বাবার কথা জিজ্ঞেস করবি, তখন যে আমি তোকে জবাবও দিতে পারবো না, তোকে যে বলতেও পারবো না তুই আমার ভালোবাসার মানুষের অবৈধ সন্তান। তুই তো জানিস না এই নিষ্ঠুর পৃথিবী কতটা খারাপ। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি ওই অন্ধকার কবরে একা যেতে দিব না, তোর সাথে আমিও থাকবো। আর ওপারে তোর বাবার জন্য অপেক্ষা করব। হে খোদা, জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু তবুও আমাকে সে পাপ করতে হবে। যদি সে আর ভুল বুঝতে পারে তবে পরকালে তাকে আমাদের সাথে মিলিয়ে দিও। তুমি ওকে কোনো কষ্ট দিও না আল্লাহ। আমার মৃত্যুর সাথে যেন ওর সব কষ্ট আমার সাথেই কবরে দাফন হয়ে যায়। ডায়েরি সমাপ্ত। এদিকে মীরা ডায়েরিটা জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বোন, তোর মৃত্যুর জন্য যে দায়ী তাকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারব। তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকেও দ্বিগুণ কষ্ট আমি ওকে দিব। ওর জীবনটা আমি ছারখার করে দিব। বলে কাঁদতে কাঁদতে মীরা ওখানে ঘুমিয়ে পড়ল। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়। এই 1 মাস মীরা আমাকে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই নির্যাতন করছে। রাত জাগতে জাগতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। শরীর আগের থেকে অনেকটা চিকন হয়ে গেছে। আর মাঝে মাঝে তো এতটাই অত্যাচার করেছে যে মনে হচ্ছিল রাতে ঘুমের মধ্যে ওকে মেরে ফেলি। অবশ্য অনেক রাতে মারতেও গিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাকে তা করতে বাধা দিত। মনে হতো কেউ একজন আমার কানে কানে বলছে, দেখ কাব্য, মীরা যা করছে তা তোকে ভুল বুঝে করছে, তুই ওর ভুলটা ভেঙে দে। কিন্তু কি ভুল তা আজও বুঝতে পারি নাই। তারপর একদিন দুপুরে আমি ঘুমিয়ে আছি, তখন স্বপ্নে দেখি যে একটা মেয়ে কাঁদতেছে। মেয়েটাকে পেছন থেকে দেখে মনে হচ্ছে সে আমার কতদিনে চেনা। আমি যখন মেয়েটার কাছে গিয়ে যেই তার কাঁধে হাত রাখতে যাব, তখনই মোবাইলের শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ভাইয়া কল করেছে। কল রিসিভ করব কি না ভাবতে ভাবতে হঠাৎ কি মনে করে যেন কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, বল, এতদিন পর কি মনে করে কল করলি? কাব্য, আমি জানি ভাই তুই আমার ওপর রাগ করে আছিস, কারণ আমি তোর সাথে যা করেছি তা একদম ঠিক করিনি। তুই কি এটা বলতে কল করেছিস? না, তুই প্লিজ আজকে আমার সাথে এই জায়গায় দেখা কর, প্লিজ মানা করিস না, তোকে আমার অনেক কিছু বলার আছে। ঠিক আছে, বল কখন দেখা করব? যদি পারিস এখনই আয়, আমি এখানেই বসে আছি। ঠিক আছে, আসছি ভাইয়া। তারপর কল কেটে দিয়ে রেডি হয়ে ভাইয়ার দেওয়ার ঠিকানায় চলে যাই। ওখানে গিয়ে দেখি ভাইয়া একটা মেয়ের সাথে বসে আছে। আমি ওদের কাছে যেতেই ভাইয়া আমাকে দেখে বলতে লাগলো, এ কি ভাই, তোর এই অবস্থা কেন? আমার কথা বাদ দে, কেন ডেকেছিস সেটা বল। তবে ভাইয়া একটা কথা বলতো, তুই আমার নামে মিথ্যা বলেছিলি কেন? আর আমাকে কেন ডেকেছিস? তোর আর মীরার ডিভোর্সের কাগজ দিতে নাকি? আরে আমি মীরাকে কেন ডিভোর্স দিতে যাব? ওর সাথে আমার বিয়ে হলে তো ওকে ডিভোর্স দিব। মানে কি বলছিস ভাইয়া তুই? আমার ঠিক কিছুই তো আমার মাথায় ঢুকছে না। কাব্য, মীরার সাথে আমার কোনো বিয়ে টিয়ে হয় নাই। আমাদের বিয়েটা একটা নাটক ছিল, আর মীরা তোকে কাছে পাওয়ার জন্য এটা করেছে। আমি রাফি ভাইয়ের কথা ঠিক কিছুই বুঝতেছি না। কাব্য, তুই হয়তো আমার কথা বুঝতেছিস না, তোকে সবটা বুঝিয়ে বলছি শোন। আগে এটা বলতো, তুই মীরাকে কি আগে থেকে চিনতি? কই না তো। ও আচ্ছা শোন, এ হলো রিমা, যার কথা তোকে বলেছিলাম। আমরা দুজন একে অপরকে ভালোবাসি। একদিন আমাদের পার্কে দেখা করার কথা ছিল, কিন্তু সেদিন রিমা আসে না, বরং মীরা আসে আর বলে যে ও রিমাকে অপহরণ করেছে, আর ওর কথা মতো কাজ না করলে ও রিমাকে মেরে ফেলবে। বিশ্বাস কর ভাই, আমি শুধু রিমাকে বাঁচানোর জন্য মীরা আমাকে যা যা বলছে আমি তাই করছি, এবং ওর কথা মতো মীরাকে বিয়ে থেকে শুরু করে তোকে ওর জালে ফাঁসাতে আমি ওকে সব রকম সাহায্য করেছি। ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। এখন তুই যেভাবেই পারিস ওর জাল থেকে বের হওয়ার চেষ্টা কর। আর একটা কথা, আমার সাথে যখনই মীরা তোর সম্পর্কে কথা বলতো, তখনই তোর নাম শুনলেই ওর চোখ দেখে মনে হতো
ওর চোখ দিয়ে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আসছি। তা তোরা বিয়ে করছিস কবে? আমাদের তো আজ 10 দিন হলো বিয়ে হয়ে গেছে। ও, বিয়েও করে ফেলেছিস? আমাকে তোরা একটাবার মুখের কথাও বললি না। সবই কপাল। তা আম্মু আব্বু কেমন আছে? আছে একরকম। তোর জন্য চাচি সবসময় কাঁদে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলে তারপর আমি ওখান থেকে চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি মীরা কেন এরকম করলো। আর আমি তো আগে ওকে ভালো করে চিনতামও না। তাহলে কিসের প্রতিশোধ আমার থেকে নিতে চাই ও? যার কারণে শুধু আমার নয়, নিজের চরিত্রেও দাগ লাগাতে পিছু পা হলো না। আমাকে তা জানতেই হবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে এসে দেখি যে দরজা খোলা। ভাবলাম হয়তো মীরা হাসপাতাল থেকে চলে এসেছে। তখন হঠাৎ বাড়ির ভিতর থেকে কারো হাসির শব্দ আসছে। আমি দরজা খুলে ভেতরে যেতেই দেখি একটা খুব অপরূপ সুন্দরী মেয়ে মীরার সাথে বসে কথা বলছে। মেয়েটাকে দেখে মনে হলো কোনো স্বর্গ থেকে উঠে আসা রাজকুমারী। তখন মীরা আমাকে আসতে দেখে বলে উঠল, এই, তুমি মানুষ নাকি আর কিছু? হ্যাঁ, বাহিরে যাবে অন্তত একটা ফোন করে তো বলবে যে আমি বাহিরে যাচ্ছি। আর আমি কতবার কল দিলাম, কলটাও রিসিভ করলে না। কতটা টেনশন হচ্ছিল আমার তুমি জানো? আসলে আমি... কি ব্যাপার, আজ এত ভালো করে কথা বলছে? আর সাথে মেয়েটাকে? এই মানুষটা আবার কোন ভাবনার জগতে হারিয়ে গেল? আচ্ছা, তোমার যদি মন না চাই তাহলে বলার প্রয়োজন নাই। আসলে তেমন কিছু না, তোমরা গল্প করো, আমি খাবার... এই একদম না, আগে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। এ হলো আমার কাছের বান্ধবী মনি। একটা জরুরি কাজে এখানে আসছে, তো সেই কাজের জন্য ওকে এখানে 3 মাসের মতো থাকতে হবে। তাই আমি বলছিলাম কি, তুমি যদি কিছু মনে না করো তাহলে ও আমাদের সাথে এই কয়দিন থাকবে। আর আমাদের তো অনেকগুলো রুম খালিই পড়ে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওনার যতদিন ইচ্ছা এখানে থাকতে পারে। ভাই, আপনারা ভাবছেন মেয়েটা সুন্দরী দেখে থাকতে বলছি, তা নয়। মেয়েটা আসার কারণেই বদমাস মায়াটা একটু ভালো করে কথা বলছে দেখে বললাম। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। এদিকে মীরা... তোকে বলেছিলাম না, আমি বললেও না করবে না। চল খাবার টেবিলে যাই। তারপর আমিও ফ্রেশ হয়ে খেতে গেলাম আর ওরা কথা বলছে। আরে এত কম খাচ্ছিস কেন? চা লাগবে নিয়ে খা। আর শোন, আমার বাড়িতে কোনো লজ্জা করবি না। তোর যা যা লাগবে আমার জিনিস ব্যবহার করতে পারবি, কোনো সংকোচ করবি না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, আমি এখানে আসার পর তোর একটা জিনিসের উপর আমার চোখ গেছে, বলতে পারিস পছন্দও হয়ে গেছে। আমার কাজ হয়ে গেলে আমি কিন্তু তোর চোখে ধুলা দিয়ে তা নিয়ে যাব। ঠিক আছে, যা নেওয়ার তা নিস, চোখে ধুলো দেওয়া লাগবে না। এদিকে আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির ছাদে এসে রাতের আকাশ দেখছি। ঠিক তখনই... কি ব্যাপার জিজু, একা একা এই মেঘাচ্ছন্ন আকাশে কি দেখছেন? মানুষ তো পরিষ্কার আকাশে কোটি তারার মাঝে সুন্দর একটা চাঁদকে দেখে, তাহলে আপনি কি দেখছেন ওই আকাশে? মনি, সব মানুষ যে রাতের আকাশে তারা ভরা আকাশের সৌন্দর্য দেখতে ছাদে আসে এমনটা নয়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এই মেঘে ঢাকা আকাশটাকেই বেশি ভালোবাসে। কি জানি, আমার তো এটা জানা ছিল না। যাই হোক, একটা কথা বলছি শুনেন। ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, প্রথমে মনে হলো তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, কিন্তু কিছুদিন পর হঠাৎ আপনার জীবনে এমন কেউ এলো, তখন আপনার মনে হলো আপনি যাকে ভালোবাসেন তার ভিতরে নতুন অতিথির তুলনায় সৌন্দর্য বা অন্য কিছু কম আছে, তখন আপনি কি করবেন? যদি মন থেকে কাউকে ভালোবাসা যায় তাহলে তার ভিতরে কোনো কমতি আপনার কাছে কিছু মনে হবে না। আর যদি তার সৌন্দর্য দেখে আপনি ভালোবাসেন তাহলে তা আপনার কাছে ভালোবাসা নয়। আর ভালোবাসা তো সেটাই যেখানে সৌন্দর্য উঁচু নিচু নেই, যেখানে আছে শুধু মনের মিলন। আর এখন যদি আপনি আমার কথা বলেন তাহলে আমি বলবো আমি আমার জীবনে একজনকে ভালোবাসি, আর সে আমার কাছে সবার থেকে আলাদা। যার দুনিয়া জুড়ে আমি ছিলাম আর আমার দুনিয়া ছিল সে। তারপর ছাদ থেকে নিচে নেমে আসি। এভাবে দেখতে দেখতে প্রায় আরও 2 মাস কেটে যায়। মনি মেয়েটার সাথে আমার ভালোই বন্ধুত্ব হয়েছে, আর মীরাও এখন আমার সাথে খারাপ ব্যবহার করে না। তবে ইদানিং দেখছি মনি মেয়েটা আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। কথায় কথায়
গায়ে ঢলে পড়ে। আবার মীরার অনুপস্থিতিতে হঠাৎ করে জড়িয়ে ধরে চুমু দিয়ে পালিয়ে যায়। তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মীরা মুচকি হাসতে হাসতে বাথরুম থেকে বের হচ্ছে। তাই জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, পাগল হলেন নাকি? আজকে আপনাকে এত হাসি খুশি লাগছে যে? হঠাৎ তখনই মীরা আমার দিকে তাকিয়ে আমার কথার কোনো জবাব না দিয়ে মুখ কালো করে চলে গেল। এটা কি হলো কিছুই বুঝলাম না। যাক, আমিও বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে বাইরে যেতেই শুনতে পাই মীরা মনিকে বলছে, দোস্ত, আমি আজকে আমার বাবার বাড়িতে যাব, কালকে আসবো। তুই একটু তো দুলাভাইকে দেখে রাখিস কেমন? তুই না বললেও দেখে রাখতাম, আর এখন যেহেতু তুই বললি তখন তোর বরকে আমি আরও স্পেশালভাবেই রাখবো। আচ্ছা মীরা, তুই না বলেছিলি তোর মা বাবা তোকে বাড়িতে যেতে মানা করেছে? হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু এখন যেতে বলছে। আর কালকে আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা তোরা থাক। তারপর কথাগুলো বলে মীরা চলে যায়। আর আমি খাবার টেবিলে যেতেই মনিও খাবার খেতে এলো। তারপর দুজনে খাবার খেয়ে দিনটা গল্প করে কাটিয়ে দিলাম। তারপর আমি রাতে খাবার খেয়ে রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। তখনই আমার রুমে মনি এলো। এই নাও দুলাভাই, ফলের জুসটা খেয়ে নাও। আমি জুস খাই না। থাক, খেতে হবে না। আমি কত কষ্ট করে জুসটা তোমার জন্য বানিয়ে আনলাম। যখন জুসটা খাবে না তাহলে কি আর করা, এটা ফেলে দেই। থাক, ফেলে দিতে হবে না, আমাকে গ্লাসটা দাও। বলে মনের দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল ওর দিকে। মনিকে আজ লাল শাড়িতে যা লাগছে না, অসম্ভব রকমের সুন্দর লাগছে। আমার তাকানো দেখে মনি লজ্জা পেয়ে বলল, এভাবে কি দেখছো? কালকের পর থেকে তো আমাকে আরো কাছে থেকে দেখতে পারবে। মামা মানে? কিছু না, জুসটা খাও। তখন আমি কিছু না বলে জুসের গ্লাসটা হাতে নিয়ে একটু একটু জুসের গ্লাসে চুমুক দিচ্ছি। আর মনি আমার পাশে বসে আমার সাথে গল্প করছে। জুসের গ্লাস শেষ হওয়ার পর হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে উঠল। সেই সাথে ভেতরে পশুটাও জেগে উঠছে। চারপাশটা কেমন যেন ঘোলাটে দেখছি। হঠাৎ কেন জানি মনে হলো আমার পাশে নীলা লাল শাড়ি পরে আমাকে ওর কাছে ডাকছে। আমিও ওকে জড়িয়ে ধরে বিছানায় চাদরের আড়াল হয়ে গেলাম। পরের দিন কারো চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি দরজার দিকে তাকাতেই দেখি যে মীরা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। আমি মনিকে বুকের উপর থেকে সরিয়ে কাপড় ঠিক করে রুমের বাইরে আসতেই কে যেন মাথায় একটা খুব জোরে বাড়ি দিল। আর আমি সাথে সাথেই মাটিতে পড়ে যাই। চোখের সামনে ঝাপসা ঝাপসা কি যেন দেখতে পাচ্ছি আব্বুর মতো। কেউ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর কিছু একটা বলছে। মীরা মা, তুমি এই কুকুরটার জন্য আমাদের মানাতে গিয়েছিলে, ওকে যেন মাফ করি। তুমি তো বলেছিলে এই চরিত্রহীনটা ভালো হয়ে গেছে। একটা কথা কি জানিস, কুকুরের লেজ যতই সোজা করতে চাস না কেন তা বাঁকাই থাকবে। শুধুমাত্র তোর কথা আর তোর পেটের বাচ্চার কথা ভেবে ওকে মাফ করতে চেয়েছিলাম, এখন তো ওকে। কথাটা বলেই কাব্যর বাবা কাব্যকে মারতে শুরু করলো। মারে চোটে কাব্যর গা ফেটে রক্ত বের হচ্ছে। কাব্যর মার দেখে মীরা খুব কাঁদতেছে। এদিকে কেউ কাব্যর বাবাকে আটকাতেও পারছে না। কাব্যকে মারতে মারতে যখন হাতের লাঠি ভেঙে যায় তখন তিনি বলেন, এই সবাই গাড়িতে গিয়ে উঠে পড়ো। আর একটা কথা, কেউ যদি এই জানোয়ারটাকে হাসপাতালে নেওয়ার চেষ্টাও করো তাহলে তার কি যে হাল করব তা বুঝতেই পারছো। আর মা, তুমি আমাদের সাথে চলো। বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। তার পিছন পিছন সবাই বের হয়ে যায়। সবাই বের হতেই মনি রুম থেকে বের হয়ে মীরার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আর মনির পিছন পিছন মীরাও চলে যায়। শুধু পেছনে ফেলে যায় কাব্যর রক্তাক্ত দেহ। 7 বছর পর। মনি, এই মনি, কোথায় তুমি? দেখে যাও তোমার পাজি ছেলে আমার জামা কাপড়ের কি অবস্থা করেছে। এই, একদম আমার আব্বু সোনাকে পাজি বলবে না, বলে দিচ্ছি। আর তোমার জামা কাপড় নষ্ট করেছে, বেশ করেছে। কি বেশ করেছে, দাঁড়াও দেখাচ্ছি। বলে মনিকে বুকের ভেতর টেনে নিলাম আমি। এটা কি হলো? তুমি আমার কাপড়টা নষ্ট করে দিলে কেন? বেশ করেছি, কি করবে তুমি? হ্যাঁ, মনির বাবা বলল, মনিমা, মনিমা, কোথায় তোরা? নিচে গাড়ি অপেক্ষা করছে। এই ছাড়ো, বাবা ডাকছে, তাড়াতাড়ি গোসল করে বের হও, আমাদের যেতে হবে তো নাকি? তারপর রানা মনিকে ছেড়ে গোসল করতে চলে যায়। আর রানার গোসল হলে মনিও গোসল করে নেয়। আচ্ছা, ওরা তৈরি হোক, এই সুযোগে সামান্য পরিচয় দিয়ে আপনাদের। মনিকে আপনারা আগে থেকে চেনেন। আর রানা, সে হয়তো বুঝতে পারছেন, রানা মনির বর।
আজ 6 বছর হলো ওদের বিয়ে হয়েছে। মনের কিছু শারীরিক সমস্যার কারণে এত বছর পর ওরা সন্তান নিয়েছে। ওদের ছেলে রোহানের বয়স এখন 3 মাস। আর আজকে ওরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে। যদিও মনি যেতে চায় না অতিথির কথা ভেবে, কারণ মনের একটাই ভয়, যদি ওখানে গেলে ও সব কিছু হারিয়ে যায়। তারপর দুজন রেডি হয়ে মনির বাবার কাছে যায়। বাবা, ঢাকায় ওর না গেলে হয় না? মনির বাবা বলল, মা, তোর বরকে কি আমি একা পাঠাচ্ছি? তুই তো ওর সাথেই যাচ্ছিস, তাহলে এত চিন্তা কি? ভয় করছে বাবা, যদি ওখানে গিয়ে সবকিছু হারিয়ে ফেলি। কি হারিয়ে ফেলার ভয় শুনি? কই, কিছু না। আচ্ছা মনি, তুমি আমাকে একটা কথা বলবে? বাবার এত বয়স হয়েছে, এখন তার বিশ্রাম করার সময়। সেই সময় যদি আমার মতো একটা ধামড়া ছেলে ঘরে বসে থেকে বাবাকে গাধার মতো খাটায়, তাহলে সেটা ভালো লাগবে? এই, সাবধানে কথা বলবে। আমার বুড়ো ছেলেটাকে আর একবার গাধা বললে তোমার মাথা ফাটাবো। মনির বাবা বলল, মা তুই এটা কি করছিস? জামাইকে ছেড়ে দে। আব্বু, আমরা তাহলে আসি। নিজের খেয়াল রাখবে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। প্রায় 4.5 ঘন্টা পর ঢাকায় আসলাম। ঢাকায় একটা বড় শপিং মলের সামনে আসতেই ড্রাইভারকে বললাম, ড্রাইভার, গাড়িটা শপিং মলের কাছে পার্ক করেন। গাড়ি থেকে নেমে, কি হলো, এখানে নামলে যে? কিছু কি কিনবে? হ্যাঁ, বাবুর জন্য কিছু কাপড় নিব। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমরা মলের ভেতরে ঢুকে পড়ি। মনি, তুমি বাবুর জন্য কাপড় দেখো, আর আমি একটু মলটা ঘুরে দেখি। ঠিক আছে, বেশি দেরি করবে না কিন্তু। ওকে সুইটহার্ট। তারপর আমি মলটা ঘুরে দেখছি। ঠিক তখনই পেছন থেকে কে যেন আমার হাত টেনে ধরলো। আমি পেছন ঘুরে দেখি একটা 6 বছর বয়সের হবে একটা মেয়ে। কিছু বলবে মা? আঙ্কেল, জুসের বোতলের কর্কটা খুলে দিবে? আমি না খুলতে পারছি না। ঠিক আছে, দাও। জুসের বোতলের কর্কটা খুলে দেই। তা মামনি, তুমি একা কেন? তোমার মা বাবা কোথায়? তোমার এভাবে একা একা ঘোরা ঠিক নয়। আমার আব্বু নেই। আম্মু বলেছিল যে আব্বু নাকি অনেকদিন আগেই ওই আকাশের তারা হয়ে গেছে, তাই আমার সাথে আসতে পারে নাই, তাই আম্মুর সাথে এসেছি। সরি মামনি, আমি বুঝতে পারিনি। তা মামনি, তোমার নাম কি? আমার নাম হলো... রাইসা, এই রাইসা, কোথায় গেলি মা? এই রে, আম্মু ডাকছে, মনে হয় আমাকে না পেয়ে রেগে গেছে। আমি যাই। আরে শোনো তো। যা, চলে গেল। ভারী মিষ্টি মেয়ে তো। আমার যদি এরকম একটা মেয়ে থাকতো। এই, একা একা কি ভাবছো এত? চলো, আমার হয়ে গেছে। কিছু না, চলো। তা আমার আম্মুটা এত ঘুরলে হবে? বাড়িতেও তো যেতে হবে। হ্যাঁ চলো, তবে বাড়িতে গিয়ে আমাকে কিন্তু চিংড়ি মাছ রান্না করে খাওয়াবে। চিংড়ি মাছের কথা শুনেই মীরার মনটা খারাপ হয়ে গেল। কারণ কাব্য যে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। ছোটবেলায় নাকি কাঁচা চিংড়ি মাছ অনেকবার খেয়েছিল সে। কাব্যর আম্মুর কাছে শুনেছে। ঠিক আছে মা, খেও। এবার তো চলো। তারপর মীরা রাইসাকে নিয়ে মলের বাইরে আসতে দেখে যে কাব্যর মতো কেউ গাড়িতে করে চলে যাচ্ছে। মীরা হঠাৎ কাব্যকে জীবিত দেখে মীরার পৃথিবীটা যেন থমকে গেল। মীরা ভাবল, এটা কি করে সম্ভব? মরা মানুষ কি করে জীবিত হতে পারে? গাড়ি মীরার দৃষ্টির আড়াল হওয়ার আগেই মীরা একটা অটোতে উঠে পড়ে আর গাড়িটাকে ফলো করতে থাকে। একসময় গাড়িটা একটা বাড়ির ভেতরে চলে যায়। আরে, এটা তো মনির বাড়ি। তাহলে মনি ফিরে এসেছে। মীরা মনির বাড়ির কাছে এসে অটোর ভাড়া মিটিয়ে মনিদের বাড়িতে ঢুকে পড়ে আর চুপি চুপি জানালা দিয়ে ভেতরে তাকাতেই মীরার পৃথিবী যেন থমকে গেল। এ কি দেখছে সে? এটা দেখার আগে ওর মৃত্যু হলো না কেন? কারণ মীরা ভেতরে তাকাতেই দেখে যে মনি কাব্যকে কিস করছে। আর কিছুক্ষণ পর মীরার কানে একটা বাচ্চার কান্না এলো। রানা, আমাকে এবার তো একটু ছাড়ো, বাবু কাঁদতেছে। তারপর মনে ভেতরে যেতেই মীরা কলিং বেল দেয়। এই অসময়ে আবার কে বাড়িতে আসলো ভেবে দরজা খুলেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আপনি কে আপু? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কাব্য মীরাকে আপু বলে ডাকায় অবাক হয়ে যায় মীরা। আর তার থেকেও বেশি অবাক হয়ে গেল এটা শুনে যে সে নাকি তার হবু বউকে চিনতে পারছে না। এই বাবুর আব্বু, বাড়িতে কে এসেছে? মনে ভেতর থেকে জিজ্ঞেস করলো।
একটা আপু এসেছে, চিনি না তো। ঠিক আছে, তুমি ভিতরে এসে বাবুর পাশে বসো, আমি দেখছি। তারপর মনি বাহিরে আসে আর কাব্য ভিতরে ছেলের কাছে চলে যায়। এদিকে মনি বাহিরে আসতেই দেখে মীরা দরজার কাছে দাঁড়িয়ে আছে। এ কি, তুই এখানে? হ্যাঁ, আমি। আর ভিতরে যে গেল ও আমার কাব্য, তাই না? কি 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 সব বলছিস তুই এসব পাগলের মতো? আমার বর কেন তোর কাব্য হতে যাবে? তুই তো নিজের হাতে নিজের বরকে আগুনে পুড়ে মেরে ফেলেছিস, তাই না? তাহলে তুই এখন কেন বলছিস এসব? না, ওকে আমি মানিনি। তুই আমার কাছ থেকে ওকে আলাদা করতে তুই নিশ্চয়ই কোনো চাল চেলেছিস, যার কারণে ও আমাকে চিনতে পারছে না। রানা, আমি 5-10 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি বাবুকে একটু দেখে রাখো। মনি ঘরের ভিতর রানাকে উদ্দেশ্য করে বলল। তারপর মনি মীরার হাত ধরে ওদের বাড়ির বাইরে এসে বলে, হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি ওর সাথে এমন কিছুই করেছি। কি করেছি জানিস? শোন তাহলে। তোর কাপড় পোড়ানোর সব স্মৃতি আমি নষ্ট করে দিয়েছি। বুঝতে পারছিস? ওর সব স্মৃতি আমি একদম নষ্ট করে দিয়েছি। ও ওর পরিবার, তুই এবং তোদের সবাইকে ভুলে গেছে। এমনকি ও এটাও আদৌ জানে না ওর নাম রানা নয়, ওর নাম কাব্য। আমি ওকে সব কিছু ভুলিয়ে ওকে এক নতুন জন্ম এবং এক নতুন পৃথিবী দিয়েছি, যার সবটা জুড়ে আমি, শুধুই আমি আছি। কিন্তু আফসোস আমার, শুধু ওর মন থেকে একটা জিনিস মুছতে পারিনি। জানি না প্রত্যেক রাতে কে ওর স্বপ্নে সে গান গায়, যাকে আমি মুছে দিতে পারছি না। আর হ্যাঁ, তুই ওকে দেখে এত অবাক হচ্ছিস কেন? আর নিজের বর করছিস কেন? তুই তোকে দেখতে পারতি না? আমাকে সবসময় বলতি ও তোর বোনের খুনি, তাহলে আজ ওর প্রতি এত দরদ উঠছে কেন তোর? মনি দেখ, আমি সত্যটা না জেনে ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দে। কাকে ফিরিয়ে দেওয়ার কথা বলছিস? যাকে তুই তার পরিবারের কাছে খারাপ বানাতে আর মেরে ফেলতে মিথ্যা কথা বলে আমার সাহায্য নিয়েছিলি। এটাও তো ওর ভাগ্য ছিল যে সেই রাতে যখন নেশার ঘরে ও আমাকে পাগল করে আমার সাথে সহবাস করেছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম ওকে মেরে ফেলবো তোর কথা মতো, কিন্তু পারিনি। কেন জানিস? তুই যেদিন ওর ছবিটা আমাকে দেখেছিলি, তখন সেদিনই আমার ওকে অনেক ভালো লেগে যায়। তাই তোর কথা মতো এখানে আসি এবং প্রথমে তোর কথা মতো ওর সাথে বন্ধুত্ব করি, আর তাতে জানতে পারি ও আর যাই করুক কাউকে ঠকাতে পারে না। তারপর থেকে আমি একটা প্ল্যান করি, যেটা ছিল আমার নিজের একান্ত ব্যক্তিগত। আমি জানতাম ওই দিন তুই তোর প্ল্যান মতো ওর বাবা মাকে এনে আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখিয়ে ওর বাবাকে দিয়ে মার খাওয়াবি, আর সুযোগ বুঝে তুই কাব্যকে মেরে ফেলবি। কিন্তু আমি তো হতে দেইনি। তুই ওখান থেকে বের হওয়ার পর আমাকে বলেছিলি আমি যেন ওই বাড়িতে আগুন লাগিয়ে দেই। হ্যাঁ, আমিও সেদিন ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম, তবে তার আগে কাব্যকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম। আর আমার প্ল্যান মতো ওকে তোদের কাছে মৃত বানিয়ে দিলাম। তারপর কাব্যকে নিয়ে আমি চট্টগ্রাম চলে যাই আর চিকিৎসা করাই। ডাক্তারকে টাকা খাইয়ে ওর সব স্মৃতি আমি মুছে দিয়ে ওকে একটা নতুন পরিচয় দেই, আর আমার সব ভালোবাসা দিয়ে ওকে আমার করে নেই। তাই ভালোই ভালোই বলছি মীরা, তুই এখান থেকে চলে যা আর তোর মাথা থেকে কাব্যর নামটা মুছে ফেল। আর আজকের পর তোকে আমার রানার মানে তোর কাব্যের আশেপাশেও যেন না দেখি। যদি কাব্যর আশেপাশে কখনো তোকে দেখি, তাহলে তুই যেমন তোর বোনের জন্য ওকে মারতে চেয়েছিলি, ঠিক তেমনি তুই যদি আমাদের মাঝে আসার চেষ্টাও করিস, তাহলে তোকে সরাতেও আমার 2 মিনিটের সময় লাগবে না। মনি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ এমনটা করিস না। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড বলে কি তোকে আমার বরের ভাগ দেবো নাকি? এতটা মহান আমি নই। আর তাছাড়া আমি যদি তোর কাছে তোর বরকে চাইতাম, তুই দিতি? তুই কেন? পৃথিবীর কোনো মেয়েই এটা করবে না। ঠিক বলেছিস মনি, আসলে কেউ কখনো তার বরের ভাগ কাউকে দেয় না। তাহলে আমি কেন তোর কাছে দয়া ভিক্ষা চাচ্ছি? আমার জিনিস আমি খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব, তুই শুধু তৈরি থাক। আর তোকে অনেক অনেক ধন্যবাদ। কেন জানিস, আজ থেকে আমার মেয়েটাকে আর কেউ অনাথ বলতে পারবে না। তোর মেয়ে মানে? সরি, আমার মেয়ে না, আমাদের মেয়ে। কাব্য আর আমার মেয়ে। আমার মেয়েটা শুধু আমার একটা ভুলের কারণে এতদিন বাবার আদর পায়নি, আর এখন খুব তাড়াতাড়ি সেটা পেতে চলেছে। আসি কেমন? তবে একটা কথা কি জানিস মনি, আমাদের জীবনে এমন কেউ আছে যাকে আমরা যতই চেষ্টা করি না কেন ভুলতে পারি না, যেমনটা কাব্য ভুলতে পারে নাই। তুই হয়তো কাব্যের সব স্মৃতি থেকে আমাকে এবং আমার পরিবারের সবার কথা মুছে দিতে পেরেছিস, কিন্তু
তাকে ভুলিয়ে দিতে পারিসনি। যে কাব্যের জন্য স্পেশাল, কাব্য আজও তাকে ভুলতে পারেনি, আর সে আজও কাব্যের ভিতরে বেঁচে আছে। এদিকে মীরার মুখে এমন কথা শুনে মনি খুব ভয় পেয়ে গেল আর বলল, তুই কার কথা বলছিস মীরা? সেটা সময় আসলেই তুই জানতে পারবি। বলে মীরা ওখান থেকে চলে যায়। আর এদিকে মনি হঠাৎ কিছু হারিয়ে ফেলার ভয়ে বাড়ির ভেতর দৌড়ে গিয়ে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরে যেন কাব্যকে ছেড়ে দিলেই কাব্য হারিয়ে যাবে। এদিকে মীরা এখান থেকে সরাসরি ওর মেয়েকে নিয়ে কাব্যদের বাড়িতে চলে যায় আর সবাইকে বলে দেয় যে কাব্য এখনও বেঁচে আছে। কি বললি মা তুই? আমার ছেলে বেঁচে আছে? তুই একবার আমাকে ওর কাছে নিয়ে চল। কতদিন ছেলেটাকে দেখি না, আজকে ওকে প্রাণ ভরে দেখব। মা প্লিজ আমাকে শুধু একটিবার নিয়ে চল। না মা, এখনো সময় আসেনি। ও যে তোমাদের কাউকে চিনতে পারবে না, কারণ তারপর মীরা সব কিছু খুলে বলে কাব্যর পরিবারকে, মনি আর কাব্যর সাথে যেসব কাহিনী ও দেখে এসেছে। মীরার মুখে সব কিছু শুনে সবাই কাঁদতেছে, শুধু কাব্যের বাবা ছাড়া। কাব্যের বাবা কিছুই বলছে না, সোফায় বসে বসে কী যেন ভাবতেছে। তারপর আমি আমার রুমে এসে আলমারি থেকে একটা ডায়েরি বের করে পড়তে থাকি, যেটা কাব্যর লেখা ডায়েরি ছিল। যে ডায়েরির শেষের দিকে হাতে গোনা কয়েক পাতায় কাব্য আর আমাকে নিয়ে লেখা আছে, আর বাকিটা ডায়েরি জুড়ে আমার বোন নীলা। ডায়েরিটা পড়তে পড়তে হারিয়ে যায় অতীতে। কথাগুলো মীরা বলল। 7 বছর আগে ফিরে এলাম। সেদিন কাব্যকে ওই বাড়িতে রেখে এসে খুব খুশি খুশি লাগছে, কারণ আজ আমার বোনের হত্যার প্রতিশোধ আমি নিতে পেরেছি। তবুও কেন জানি না আমার মন বলছে আজকে আমি অনেক বড় ভুল করতে চলেছি। এসব ভাবছি আর আলমারিতে কাপড় রাখছি। কাপড় রাখার পর যেই আলমারি বন্ধ করতে যাব, তখনই আলমারিতে একটা ডায়েরি দেখতে পাই। জানি না কি মনে করে আমি ডায়েরিটা হাতে নিতেই ডায়েরির উপরে সুন্দর করে লেখা আমার আর তার লাভ স্টোরি। ভাবলাম বাবা, চিটারটা আবার ভালোবাসতেও জানে, পড়ে দেখি একটু। কেন জানি পড়তে মন চাচ্ছে। ডায়েরিটার প্রথম পাতায় আমার বোন নীলাকে নিয়ে একটা সুন্দর কবিতা লেখা, আর তাই আগ্রহটা আরও বেড়ে গেল। নীলার অসমাপ্ত ডায়েরির শেষ থেকে। আপনাদের মনে আছে, নীলার ডায়েরি কিন্তু সেদিন মীরা অসমাপ্ত রেখেছিল। ডায়েরি পড়া শুরু। আমার নীলা আজ ওদের বাড়ি যেতেই দাদু বাড়ি থেকে ফোন আসে আমার, আর আমাকে সেখানে যেতে বলা হয় খুব জরুরিভাবে। আমি দাদু বাড়িতে পা রাখার আগেই একটা আননোন নাম্বার থেকে কল আসে হঠাৎ। আমি কলটা রিসিভ করার পর জানতে পারি এটা নীলার মা কল করেছে। এটা নীলার মা জেনে প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তারা কি না কি বলবে এটা ভেবে। কিন্তু নীলার আম্মুর কথায় আমার সব ভয় কেটে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা আমাকে এমন একটা কথা বলেছে যা শুনে আমি যে কতটা খুশি হয়েছি তা বোঝাতে পারবো না। তবে একটা বিষয় বুঝলাম না, নীলার মা বাবা ব্যাপারটা কিভাবে এতটা স্বাভাবিকভাবে নিল। যাই হোক, এখন আমার সুবিধা হয়েছে। এই একটা কারণের জন্য হলেও অন্তত বাবা মাকে নীলার জন্য মানাতে পারবো, একটা উৎস পেলাম। কিন্তু নীলার মা আমাকে জানি না কেন আজকে রাতেই ওদের বাড়িতে যেতে বলেছে। কারণটা জানতে চাইলে বলে তারা নীলাকে একটা সারপ্রাইজ দিতে চায়। আমি জানতে চাইলে কি সারপ্রাইজ, তখন তারা আমাকে একটা প্ল্যানের কথা বলে। আমি প্রথমে তাদের প্ল্যানে রাজি হতে চাইনি, কিন্তু পরে কি জানি ভেবে রাজি হয়ে গেলাম। আর নীলার সাথে জীবনের প্রথম বাজে ভাষায় কথা বললাম। ও আমার কথা শুনে কাঁদতেছিল প্রচুর। ওর কান্না শুনে আমারও তেমন একটা ভালো লাগছিল না, তাই কলটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পর নীলার মা ফোন করে আমাকে তাদের বাড়িতে যেতে বলে। আমি তাদেরকে বলি যে আজকে যেতে পারবো না, কারণ আজকে দাদু বাড়িতে আসছি মাত্র। বাড়িতে কথা বলে তাদেরকে জানাবো কখন যেতে পারবো। তারপর কলটা কেটে দেই। তারপর আমি বাড়িতে ঢুকতেই সবাই আমাকে ঘিরে ধরে, আমি যেন এলিয়েন এসেছি তাদের কাছে। তারা সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তো সবার সাথে কথা বলার পর নিজের রুমে আসতেই আব্বু আম্মু আসলো। তোমরা কিছু বলবে? হ্যাঁ, তুই কি জানিস তোকে আমরা কেন ডেকেছি এখানে? আমি কি করে জানবো? হ্যাঁ তাই তো। দেখ বাবা, আমাদের বয়স হচ্ছে, কতদিন আর বেঁচে থাকবো জানি না। তাই আমরা চাই যে তোমার চাচার মেয়ের সাথে তোমার বিয়ে হোক। আব্বুর কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বললাম, এ বিয়ে আমি করতে পারবো না, কারণ। তারপর আব্বু আম্মুকে সব কিছু খুলে বলি নীলা এবং আমার সম্পর্কে। আব্বু আম্মু কথাগুলো শোনার পর কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। এখন রাত 3টা।
আজকে কেন জানি চোখে ঘুম আসছে না, তাই ফেসবুকে নিউজ ফিডে ঘুরছি। ঠিক তখনই নীলার ফোন থেকে একটা কল আসে, আর আমি কলটা কেটে দিলাম। এরপর 5বার কল দিলেও আমি বিরক্ত হয়ে কলটা রিসিভ করে বলি, ওই তোর সমস্যা কি, এত কল দিচ্ছিস কেন? কাব্য প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে বাঁচতে দিবে না, ওরা আমাকে। হঠাৎ নীলার মুখে এমন কথা শুনে আমার পা থেকে মাটি সরে গেল। হ্যালো নীলা, হ্যালো নীলা, কোথায় তুমি? আর কি হলো, কথা বলছো না কেন? নীলা। নীলা কথা না বলাই আমি খুব ভয় পেয়ে যাই। তখন আমি কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যাই এবং সরাসরি রংপুরের উদ্দেশ্যে প্রায় 1.5 ঘন্টা পর রংপুরে পৌঁছে যাই। তারপর নীলার বাড়ির দিকে যাচ্ছি। অনেক আগেই নীলা আমাকে ওদের বাড়ির ঠিকানা দিয়েছিল। আমি যখন বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি তখন দেখি দুজন মানুষ রাস্তায় কি যেন ফেলে পালিয়ে যাচ্ছে। তারপর আমি তাড়াহুড়ো করে যখন ওই জায়গায় পৌঁছে যাই তখন যা দেখলাম তা দেখে আমার স্বপ্নে গড়া পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এ কি দেখছি আমি, নীলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই নীলা, নীলা, তোমার এই অবস্থা কেন? কে করেছে তোমার এই অবস্থা? কাব্য ভালোই হয়েছে তোমাকে এই অবস্থায় কাছে পেয়ে। মরার আগে তোমাকে দেখার জন্য আল্লাহকে অনেক ডেকেছিলাম, আল্লাহ তাআলা হয়তো আমার ইচ্ছে পূরণ করেছে। না নীলা, না, এ আমি কিছুতেই হতে দেব না। আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি, দেখবে তোমার কিচ্ছু হবে না। কাব্য প্লিজ, হাসপাতালে যাওয়ার মতো সময় আমার কাছে নেই। আজকে তুমি আমাকে যাদের কথা মতো সারপ্রাইজ দিতে চেয়েছিলে তারাই দেখো আজ তোমাকে কত বড় সারপ্রাইজ দিয়ে দিল। তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোমার বলা কথা শুনে যখন আমি মরতে গিয়েছিলাম তখন আমি মা বাবার রুমে যাই তাদের শেষবারের মতো দেখতে, কিন্তু তখন জানতে পারি তুমি কি যেন সারপ্রাইজ দিতে আমাকে ওই পচা কথাগুলো বলেছিলে। আমি প্রথমে মন খারাপ করলেও পরে এটা ভেবে খুশি হয়েছিলাম যে তুমি এখনো আমারই আছো। এটা ভেবে আমি অনেক খুশি হয়েছিলাম। তারপর যখন আমি নিজের রুমে যাব হঠাৎ তখন আমার বাবা মার বলা একটা কথা আমার কানে আটকে গেল, কারণ ওরা যা বলছিল তা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলেছিল জানো? তারা নাকি আমার বাবা মা নয়, আমার মা বাবাকে নাকি তারা টাকার লোভে মেরে ফেলেছিল। সেদিন হয়তো ওরা আমাকেও মেরে ফেলতো, কিন্তু আমার নামে বাবা মা মরার আগে সব সম্পত্তি লিখে দেয়, তাই তারা আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। আর আজ যখন তারা জানতে পারে আমি তোমাকে ভালোবাসি আর আমাদের ভালোবাসার ফসল পেতে বড় হচ্ছে, তখন তারা আমাকে মেরে ফেলার প্ল্যান করে। আচ্ছা কাব্য, আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, কথা দাও তুমি রাখবে? এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম নীলা, আমি তোমার সব কথা শুনবো পরে, কিন্তু আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমার আমার হাতে এত সময় নেই কাব্য। আমি মারা যাওয়ার পর কেউ যেন জানতে না পারে আমি মারা গেছি। আর আমি যাদের মা বাবা বলে ডাকি এতদিন ডেকে আসছি, তুমি তাদের কোনো ক্ষতি করবে না। মা বাবার কিছু হলে যে আমার আপু বেঁচে থাকতেও মারা যাবে, আর সে যদি জানতে পারে তার ছোট বোনকে তার মা বাবার সম্পত্তি আর টাকার লোভে মেরেছে, তাহলে আপু তাদের কোনোদিনও মাফ করতে পারবে না। তাই আমি চাই না এটা কাব্য। এই নীলা, নীলা, কথা বলছো না কেন? এই কথা বলো। এই তুমি না বলেছিলে আমার হাত কোনোদিনও ছেড়ে দিবে না, তাহলে আজকে কেন আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাচ্ছ? একবারও কি এটা ভেবে দেখলে না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? নীলা, এই নীলা, তুমি কি আমার কথা শুনতে পারছো না? নীলা প্লিজ ফিরে আসো, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলা। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম, তারপরেও আমার নীলা আমার ডাকে সাড়া দেয়নি। স্বার্থপরের মতো আমাকে একা করে দূর অজানায় চলে গেছে, হারিয়ে গেছে আমার জীবন থেকে। তারপর আমি ওকে দেওয়া কথা মতো সে রাতে আমার কাঁধে করে ওকে আমি সরকারি কবরস্থানে অন্ধকারে কবরে রেখে আসি এবং ওখান থেকে চোরের মতো পালিয়ে আসি। আম্মু আম্মু, তুমি কাঁদছো কেন? রাইসার ডাকে বাস্তবে ফিরলাম আর চোখের পানি মুছে বললাম, কিছু না মা, এমনি। তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তারপর মীরা রাইসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মীরাও ঘুমিয়ে যায়। পরের দিন খুব সকাল সকাল মীরা মনিদের বাড়িতে যায় আর লুকিয়ে লুকিয়ে ওদের ফলো করতে থাকে। ওরা কি করে, কোথায় যায়, এভাবে দেখতে দেখতে 15 দিন কেটে যায়।
15 দিন পর আমি অফিসে কাজ করছিলাম। এমন সময় অফিস পিয়ন এসে বলল, স্যার আপনার পার্সেল। আমি বললাম, ঠিক আছে দিন। আমি পার্সেলটা খুলে দেখি 2টা ডায়েরি। আমাকে আবার ডায়েরি কে দিল? তারপর আমি ডায়েরি খুলে দেখি ডায়েরির প্রত্যেকটা পাতায় লেখা। কি আজব মানুষ রে বাবা, ডায়েরি গিফট করলো, তাও আবার লেখা ডায়েরি। এটা আমি কি করব? আচ্ছা দেখি কি লেখা আছে এই ডায়েরিতে, তাহলে হয়তো বুঝতে পারবো। তারপর ডায়েরি পড়তে লাগলাম। ডায়েরিটা পড়তে পড়তে হঠাৎ কেন যেন মনে হচ্ছে ডায়েরির প্রতিটা শব্দ আমার খুব পরিচিত, আর এই ঘটনাগুলো আমি খুব কাছে থেকেই দেখেছি। কিন্তু কোথায়? না, মনে পড়ছে না কেন। উফ, মাথাটা এত ব্যথা করছে কেন? না, আর ভাবতে পারছি না। হ্যালো ম্যানেজার সাহেব, আমার রুমে একটু আসুন। স্যার আসবো? হ্যাঁ আসুন। হঠাৎ আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই আমি বাড়ি যাচ্ছি। রাতে অফিসের সব কাজকর্ম আমাকে মেইল করবেন। আর হ্যাঁ, এসএস কোম্পানির সাথে আমাদের কোম্পানির যে চুক্তি হয়েছিল সেই ফাইলটাও আমার বাড়িতে পাঠিয়ে দিবেন। ঠিক আছে স্যার, আমি এই দিকটা দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। গুড, আমি তাহলে আসি। ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। জি স্যার। ড্রাইভার বলল, স্যার কোথায় যাবেন? আমি বললাম, বাসে চলুন চাচা। তারপর বলল, ঠিক আছে স্যার। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। হঠাৎ করেই ড্রাইভার অন্য এক অচেনা রাস্তায় গাড়ি নিয়ে যায়। তখন আমি বললাম, এই কি চাচা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? এটা তো বাড়ির রাস্তা নয়। ড্রাইভার বলল, স্যার এটা আপনাদের বাড়িতে যাওয়ার শর্টকাট রাস্তা। আমি বললাম, ওহ তাহলে ঠিক আছে, এই রাস্তা দিয়েই যান। আমি ড্রাইভারের সাথে কথা বলার সময় হঠাৎ একটা পার্ক চোখে পড়লো। পার্কটা দেখে আমার খুব চেনা চেনা লাগছে, তাই বললাম, চাচা গাড়ি থামান তো একটু। ড্রাইভার রাস্তার পাশে গাড়ি থামাতেই আমি গাড়ি থেকে নেমে পড়লাম আর পার্কটার দিকে যাচ্ছি। তখন হঠাৎ ড্রাইভার বলল, স্যার ওইদিকে কোথায় যাচ্ছেন? আমি বললাম, চাচা আমি একটু পার্কটা ঘুরে দেখতে চাই, আপনি একটু ওয়েট করুন। ড্রাইভার বলল, আরে স্যার শুনেন তো। যা চলে গেল। বলতে পারলাম না যে এই পার্কটা অনেক দিন থেকেই বন্ধ। এদিকে আমি পার্কের কাছে আসতেই দেখি পার্কের মেইন গেটে তালা ঝুলছে, কিন্তু ভেতরে নীল জামা পরা একটা মেয়েকে দেখছি। এই মেয়ে কিভাবে ভেতরে গেল? এমন সময় হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখে। আমি চমকে গিয়ে পেছনে ঘুরতে দেখি প্রায় 70 থেকে 80 বছরের একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিছু বলবেন চাচা? লোকটা বলল, তুমি কে বাবা? তোমাকে তো আগে কখনো দেখি নাই, এখানে কি করছো? আমি বললাম, আসলে চাচা আমার নাম রানা আহমেদ। তা চাচা আপনি কে, আর পার্কে তালা দেওয়া কেন? লোকটা বলল, আমি এখানে দারোয়ানের কাজ করি। আমি বললাম, ওহ তাই? তো চাচা আমার একটা উপকার করুন না, তালাতে একটু খুলে দেন, আমি একটু ভেতরের জায়গাটা ঘুরে দেখতাম। লোকটা বলল, না বাবা, আমি এটা করতে পারবো না। আজ থেকে প্রায় 4 বছর আগে কয়েকজন ছেলে একটা মেয়েকে রেপ করে এখানে মেরে ফেলে যায়, তাই সরকারি লোক এটাকে বন্ধ করে দেয়। এখন যদি তোমাকে আমি ঢুকতে দেই তাহলে আমার চাকরি চলে যাবে, আর আমি এই বুড়ো বয়সে কোথায় চাকরি পাবো? লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই কিছু না বলে যে চলে আসবো তখনই লোকটা বলল, বাবা একটু শোনো তো, তুমি কি এর আগেও এখানে আসতে? কেন জানি না তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। আমি বললাম, না চাচা, আমি তো এখানে নতুন, আর আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। লোকটা বলল, তাই হবে হয়তো, বয়স হয়েছে তো। কিন্তু তোমার মতোই একটা ছেলে কয়েক বছর আগে এখানে রোজ আসতো। ছেলেটার সাথে একটা গোলগাল চেহারার মেয়েও আসতো। কি যেন নাম ছিল মেয়েটার, ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, নামটা নীলিমা কি নীলা ছিল। নীলা নামটা শুনেই কেন জানি নামটা খুব পরিচিত মনে হলো। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। মোবাইলে তাকিয়ে দেখি মনি কল করেছে। হ্যালো সুইটহার্ট, বলো। জান তুমি কই? এই তো পার্কের কাছে। তোমার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না, তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসো। একা একা ভালো লাগছে না। আর একটা কথা, আসার সময় আমার জন্য কিন্তু ফুচকা আনতে ভুলবে না। যদি ভুলে যাও তাহলে তোমার খবর আছে। বাবু আমি এখানে ফুচকা কোথায় পাবো? তা আমি কি করে বলবো? আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, তার ভিতরে ফুচকা নিয়ে বাড়িতে আসবে, নয়তো আমি রাগ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর ফুচকা নিয়ে আসবো না, তুমি তোমার রাগ নেই থাকো। যা বাবা, কেটে দিল। একটু মজা করলাম আর মহারানী সত্যি সত্যি রাগ করলো।
চাচাকে বললাম, চাচা আজ তাহলে আসি, আপনি ভালো থাকবেন। চাচা বলল, আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো। তারপর গাড়ি কাছে এসে ড্রাইভারকে বললাম, আচ্ছা চাচা, এখানে আশেপাশে কোথাও ফুচকার দোকান আছে? ড্রাইভার বলল, হ্যাঁ স্যার, সামনে রাস্তার মোড়ে একটা দোকান আছে। আমি বললাম, ঠিক আছে, তাহলে ওখানে একটু দাঁড়াবেন। ড্রাইভার বলল, আচ্ছা ঠিক আছে স্যার। তারপর ড্রাইভারের কথা মতো জায়গা থেকে ফুচকা নিয়ে বাড়িতে এসে কলিং বেল দিতেই মনি দরজা খুলে দেয়। আমি যখনই বাড়ির ভেতরে ঢুকতে যাব তখনই মনি বলল, কি আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আর কি চাই এখানে? এই রে, ভালোই খেপেছে আমার বউটা। এই মনি, পাগল হয়ে গেছো নাকি? আমাকে আপনি করে বলছো কেন? আমি না তোমার একমাত্র আদরের বর? এখানে মনি বলে কেউ থাকে না। আপনি এখন আসতে পারেন। তাহলে আমার মনে হয় আমি ভুল ঠিকানায় এসেছি। আমার বউ তো আমাকে আপনি করে বলে না। ভেবেছিলাম বউটাকে সাথে করে নিয়ে ফুচকা খাবো। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আমি আসি। এই বাবু, কোথায় যাও? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। বলেই আমাকে জড়িয়ে ধরলো আর ফুচকার প্যাকেটটা নেওয়ার চেষ্টা করলো মনি। আরে আপু, কি করছেন কি? আমাকে আপনি জড়িয়ে ধরেছেন কেন? আর আমার বউয়ের জন্য আনা ফুচকার চুরি থুক্কু ডাকাতি করার চেষ্টা করছেন কেন? এই, কে তোমার আপু? হ্যাঁ, আর আমি তোমার একমাত্র বউ না? আমি তোমাকে জড়িয়ে ধরবো না তো কে ধরবে? হ্যাঁ, এই বাবু, ফুচকা দাও না প্লিজ। সরি, এগুলো আপনাকে দিতে পারবো না। এগুলো আপনার জন্য নয়, আমার জন্য। বলেই ভেতরে ঢুকলাম। তুমি না এক্ষুনি বললে ফুচকা তোমার বউয়ের জন্য, আর আমি তো তোমার একমাত্র বউ। আচ্ছা তাই বুঝি? কই, আমার তো মনে পড়ছে না। ফুচকা খেতে খেতে বললাম, আর মনেই আমার দিকে তাকিয়ে আছে। এই যে আপনি আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছেন? এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ করবে। মনি তখন মুখ কালো করে বলল, তোমার পেট খারাপ, আমার না। আর হলেও তোমার কারণে হবে। যাও, ফ্রেশ হয়ে আসো। ও তাই তো, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, তারপর পেট ভরে ফুচকা খাবো। বলে ফ্রেশ হতে চলে যাই। হুম, যাও যাও। আমাকে দেখে দেখে ফুচকা খাও, তাই না? এবার দেখি কি করে আমাকে দেখিয়ে খাও। তারপর গপাগপ গপাগপ সব ফুচকা সাভার করে ফেললো মনি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি একটা ফুচকাও নাই, সব রাক্ষসীটা খেয়ে ফেলেছে। তাই মন খারাপ করে সোফায় বসে আছি, খুব কষ্ট হচ্ছে ফুচকাগুলোর জন্য। এদিকে মনি, আহারে, বেচারার খুব কষ্ট হচ্ছে ফুচকার জন্য। দেখি তাহলে মজা করি একটু। বাবুর কি মন খারাপ? কই না তো, আমার আবার মন কি জন্য খারাপ হবে? আমি জানি তোমার মন খারাপ। আচ্ছা দাঁড়াও, তোমার মন ভালো করে দিচ্ছি। তাই বুঝি? তা কিভাবে করবে? দেখোই না। তারপর মনি জোর করে আমার কোলে বসে ওর গোলাপি দুই ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দেয়। আমিও মনির সাথে হারিয়ে গেলাম অন্য এক জগতে। প্রায় 5-10 মিনিট পর মনি যখন ছেড়ে দেয় তখন দুজনে খুব হাঁপাচ্ছি। কি, বাবুর মন ভালো হয়েছে? 10% হয়েছে। কি, মাত্র এতটুকু? তা কি করলে বাবুর মন ভালো হবে? বলছি। বলে মনিকে কোলে তুলে নেই আর বেডরুমের দিকে যাচ্ছি। মনি 2 হাতে আমার গলা জড়িয়ে আছে আর আমার বুকের মধ্যে মুখ লুকাচ্ছে লজ্জাবতীর মতো, আর মাঝে মাঝেই আমার বুকের মধ্যে কিস করছে। তারপর আমি মনিকে বিছানায় শুয়ে দিয়ে রুমের দরজা লাগিয়ে দেই। এখন দুজন দুজনের খুব কাছাকাছি অবস্থান করছি। মনির প্রায় প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করছি। আর না, বদ্ধরুমে কি হচ্ছে তা আপনারা আপাতত বোঝার দরকার নেই। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময়, বাবু, আজকে তোমার অফিসে যেতে হবে না। কেন গো, অফিসে যাব না কেন? অফিসে কত কাজ পড়ে আছে। পড়ে আছে তো কি হয়েছে, অন্যদিন করে দিও। আজ রোহানকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে টিকা দিতে। আর তারপর আমি প্ল্যান করেছি আমরা সারাদিন ঘুরবো। আচ্ছা ওকে মাই ডিয়ার বউ। তারপর মনিকে নিয়ে আমি হাসপাতালে চলে যাই আর আমাদের ছেলে রোহানকে টিকা দিয়ে ওদের নিয়ে ঘুরতে বের হই। আমি গাড়ি ড্রাইভিং করছি আর মনি আমার পাশে বসে আছে। আমরা ইট পাথরের এই ঢাকা শহরটাকে দেখছি। তখন হঠাৎ দেখি শপিং মলের ওই বাচ্চা মেয়েটা একটা বাড়ির সামনে খেলছে, তাই গাড়িটা ওই বাড়ির সামনে পার্ক করলাম। কিন্তু বাড়িটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে কেন? কি হলো, গাড়িটা থামালে কেন? আমি মনির কথার কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে মামুনি, এখানে কি করছো? তুমি দেখতে পাচ্ছ না আমি খেলছি? তা আঙ্কেল, তুমি আমার বাড়িতে কি জন্য আসছো? আচ্ছা, এটা তোমার বাড়ি? আমার জানা ছিল না মামুনি।
আমি তো তোমাকে দেখে তোমার সাথে কথা বলতে আসলাম। তুমি আমার সাথে কথা বলতে এসেছো? তাহলে আমার সাথে বাড়িতে চলো, দুজনে খেলবো আর গল্প করবো। না মামনি, আজ না, অন্য একদিন আসবো। আজকে আমার একটু কাজ আছে। না, অন্য একদিন নয়, আজকেই যেতে হবে। আর তুমি না আমাকে মামুনি বলে ডাকলে? মামুনি মানে তো আম্মু। আর ছেলে হয়ে কি আম্মুর কথা শুনবে না? আমি কিন্তু রাগ করব। আমি রাইসার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি পাকা মেয়ে রে বাবা, কেমন পাকা পাকা কথা বলছে। আমি ওকে কিছু বলতে যাব তার আগেই আমার মেয়ে কিন্তু ঠিক কথাই বলেছে, ওর কথা না শুনলে কিন্তু ও খুব রাগ করবে। কথাটা শুনেই আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি, আরে এটা তো ওই আপুটা যিনি আমাদের বাড়িতে এসেছিল। আর তাকে দেখে মনি ভয়ে আমার হাত শক্ত করে ধরলো। আরে আপু, আপনি? হ্যাঁ আমি। আর রাইসা আমার মেয়ে, আর আমাকে আপু না বলে মীরা বলে ডাকলেই খুশি হব। উফ, দেখেছেন আমি কি পাগলি মেয়ে? সেই কখন থেকে তোমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি। সরি, কিছু মনে করবেন না, আপনাকে তুমি করে বলে ফেলেছি। আরে আমাকে সরি বলার কি আছে? আর আমি তো আপনার থেকে একটু ছোটই হব। তখন হঠাৎ পেছন থেকে মনি বলে উঠল, আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আপনাদের বাড়িতে যাওয়ার জন্য বলছেন, কিন্তু দুঃখিত, আসলে আমরা আজ যেতে পারছি না। অন্য কোনো একদিন না হয় আসবো। আজ আমরা ছেলেকে নিয়ে একটু হাসপাতালে গিয়েছিলাম, আর আমাদের গায়ে অনেক ময়লাও লেগে আছে। আরে মা, তাতে কি হয়েছে? তোমরা যদি আমাদের বাড়ির দরজা থেকে কিছু না মুখে দিয়ে চলে যাও, এতে গৃহস্থের অকল্যাণ হবে। তোমরা না হয় আমাদের সাথে একটু গল্প করে ফিরে গেলে। বাবা, এতে তোমার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে আন্টি, আমার কোনো আপত্তি নেই। এমনিতেও এখানে আমাদের কোনো পরিচিত মানুষ নেই, মানে আত্মীয় স্বজন নেই। আপনাদের সাথে পরিচয় হলে আমাদেরও ভালো লাগবে। তুমি কি বলো? মনিকে উদ্দেশ্য করে বললাম। মনি প্রথমে না করতে চেয়েও পরে রাজি হলো। আর ওনাকে কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয়, দেখছো না আন্টি কতবার করে বলছে। মনি তখন আর কিছু বলল না, শুধু নিজের হাতের একটা আঙ্গুল কামড়াচ্ছে। মনি যখন কোনো কারণে ভয় পায় তখন এমনটা করে, কিন্তু এখন কেন এমনটা করছে বুঝতে পারছি না। যাই হোক, তারপর আমরা ওদের সাথে ওদের বাড়িতে ঢুকেছি। কিন্তু আমি যতই বাড়ির ভিতরে যাচ্ছি ততই বাড়িটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। চোখের সামনে ঝাপসা দেখতে পারছে কয়েকটা বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করছে, আর তাদের একজন মহিলা লাঠি হাতে তাদের দৌড়ানি দিচ্ছে। তখন আমি একা একা বাড়িটা ঘুরে দেখছি, আর তখন এই, ওইদিকে কোথায় যাচ্ছ? যাক না মা, ছেলেটা কত বছর পর বাড়িতে এলো, বাড়িটা একটু ঘুরে দেখো। কত বছর পরে মানে? আপনারা কি ওকে চেনেন? মনি ভয় পেয়ে বলল, কোথাও এরা আমার রানার পরিবারের মানুষ নয় তো? ও যদি জানতে পারে ওর পরিবারের সবাই বেঁচে আছে তাহলে আমার কি হবে? ও তো আমাকে ভুল বুঝবে। মনি মনে মনে বলল, কি রে, কি এত ভাবছিস? এটাই তো ভাবছিস ওনারা কাব্যকে চেনে কিনা? আচ্ছা, আমি তো সব সমস্যা দূর করে দিচ্ছি। এনাকে দেখছিস, কাব্যের মাকে দেখিয়ে। ইনি হলেন আমার শাশুড়ি, মানে কাব্যকে জন্ম দেওয়া কাব্যের গর্ভধারিণী মা। সম্পর্কে তোরও শাশুড়ি মা হয়। আর এই মেয়েটাকে দেখছিস, এ হলো আমার বড় যা। মীরা এসব কথাগুলো বলছে মনিকে। এদিকে হঠাৎ মীরার কথা শুনে মনি খুব ঘাবড়ে যায়। ও এই ভয়টাই পাচ্ছিল যেন, আর বারবার আল্লাহকে ডাকছে কখন তারা এখান থেকে চলে যায়। বৌমা, আমার কোলে আমার নাতনিকে দিবে না? মনি না চাইতেও শাশুড়ি কোলে ছেলেকে তুলে দেয়, আর মনে মনে বলছে, এখন ছেলের কথা মনে হচ্ছে, ওই দিন তো তারা তাদের ছেলের একটা কথাও শুনেনি। ওকে সত্যটা বলার সুযোগটাও পর্যন্ত দেওয়া হয়নি। চোরের থেকেও খারাপভাবে মেরে ফেলে গেছিল। একবারও ভেবে দেখেনি ছেলেটা বেঁচে আছে কিনা। এদিকে আমি ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ি। রুমটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ছেলে আর একটা মেয়ে দৌড়ে রুমের ভেতর চলে যাচ্ছে, আর হঠাৎ ভেতর থেকে কি যেন চিৎকার করছে, একটা মেয়েলি কণ্ঠ। আমি রুমের ভেতরে ঢুকে দেখি রুমে কেউ নাই। তাহলে এই শব্দ, এই আওয়াজ? হঠাৎ আমি আবার দেখতে পারছি আমার মতো দেখতে একটা ছেলে বাইরে থেকে কিছু ছবি হাতে করে নিয়ে রুমে ঢুকছে, আর রুমের দেওয়ালে একটা গুপ্ত লকারের ছবিগুলো লুকিয়ে রাখছে। আমি ওই জায়গায় গিয়ে গুপ্ত লকারটা খোলার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না।
হঠাৎ লকারের ড্রয়ারটা জোরে টান দিতেই খুলে গেল। ড্রয়ারটা খুলে ওখানে বেশ কিছু ছবি দেখতে পাই, আর ছবিগুলো হাতে নিয়েই আমি যেন আকাশ থেকে পড়লাম। এ কি দেখছি আমি? আমার সাথে একটা মেয়ের অন্তরঙ্গ অনেক ছবি। আমি মেয়েটার সাথে কি করে? না না, ভাবতে পারছি না। উফ, মাথাটা তো ব্যথা করছে কেন? চারদিকে অন্ধকার হয়ে আসছে। তারপর কি হলো মনে নেই। রাইসা মা, দেখো তো তোমার আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেলকে বলবে আম্মু খেতে ডাকছে। ঠিক আছে আম্মু। তারপর রাইসা রানা কাব্যকে খুঁজতে খুঁজতে ওদের রুমে এসে দেখে রানা মেঝেতে পড়ে আছে। রাইসা রানার কাছে গিয়ে রানাকে অনেক ডাকছে, কিন্তু ও উঠছে না। তাই রাইসা দৌড়ে মীরার কাছে চলে যায়। আম্মু আম্মু, আঙ্কেল তোমার রুমের মেঝেতে পড়ে আছে। অনেক ডাকলাম আঙ্কেলকে, কিন্তু উঠছেই না। মীরা রাইসার কথা শুনে দৌড়ে ওর রুমে যায়, সাথে মনিও যায়। ওরা গিয়ে দেখে সত্যি কাব্য মেঝেতে পড়ে আছে। এই কাব্য, তোমার কি হয়েছে? এই ওঠো না কাব্য। মীরা, তুই তো ডাক্তার, একটু দেখ না ও উঠছে না কেন। হ্যাঁ দেখছি, তুই আমাকে একটু সাহায্য কর ওকে বিছানায় ওঠাতে। তারপর দুইজন মিলে কাব্যকে বিছানায় শুইয়ে দেয়। মীরা কাব্যকে দেখছে, আর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ রিমা বলে উঠল, মীরা, আমার দেবরকে কেমন দেখছিস? কি হয়েছে ওর? ভাবি, ও হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করছিল, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পর জ্ঞান ফিরবে। এদিকে কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরতে দেখি আমি আমার রুমে শুয়ে আছি, আর বাড়ির অনেকেই আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমি এখানে কি করে আসলাম? আর আমার হাত পায়ের দিকে তাকিয়ে দেখি হাত পায়ে মারের কোনো চিহ্ন নাই কেন? মাথাও ব্যথা করছে না। আমি বিছানা থেকে উঠতে যাব, তখন এ কি, তুমি উঠছো কেন? বিছানায় শুয়ে থাকো। একসাথে বলে উঠল মীরা ও মনি। না, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা বুঝতে পারলাম না মীরা, আমি বাড়িতে কিভাবে আসলাম? আমি তো ওই বাড়িতে ছিলাম না, আর বাবা তো আমাকে খুব মারছিল। কাব্য, তোমার সব মনে পড়েছে? তুমি আমাদের চিনতে পারছো? ও খোদা, তোমাকে লক্ষ কোটি শুক্রিয়া। চিনতে পারবো না কেন? আর তোমরা আমার সাথে এমনভাবে কথা বলছো যেন আমার কি কিছু ভোলার কথা ছিল, বা ভুলে গিয়েছিলাম। আর আমি এখানে কি করে আসলাম? আর থামো থামো, তুমি এত চাপ নিও না, আমি তোমাকে সব খুলে বলছি। তারপর মীরা একে একে আমাকে সব বলতে শুরু করলো। তারপর মীরা সেই দিন সেই বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, এবং ওই দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে সব কিছু খুলে বলে। ওদের কথা শুনে আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছি। এদিকে দেখলাম মনি শুধুই কেঁদেই যাচ্ছে, কারণ মনে ভাবছে তার এত বছরে কষ্টে গড়ে তোলা সুখের সংসার তার চোখের সামনেই ভাঙতে চলেছে। আর আমি কী বা বলবো আর কী বা করবো বুঝতে পারছি না। আমি একবার মনের দিকে আর একবার মীরার দিকে তাকাচ্ছি। মীরা যদিও মনের মতো কাঁদছে না, তবু আমি জানি ওর মনে কি চলছে। ও কখনো নিজেকে অন্যের কাছে নিজের কষ্ট প্রকাশ করে না। তাই আমি ওদের কিছু না বলে ওখান থেকে বাড়ি ছাদে চলে আসি। তখন কাব্যকে যেতে দেখে মনিও ওর পিছনে যাওয়ার চেষ্টা করলে তখন ভাবি বলল, মনি, ওকে একটু একা থাকতে দাও। ও খুব বড় একটা শখ খেয়েছে আজ, তা কাটিয়ে উঠতে ওকে একটু সময় দেওয়া দরকার। তারপর আমি ছাদে চলে আসি, আর ছাদের এক কোণে বসে বসে ওদের বলা কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি ছাদের এক কোণে এখনও বসে আছি, তখন হঠাৎ কে যেন আমার পাশে এসে বসে আমার কাঁধে হাত রাখে। আমি চমকে উঠে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ আমার কাঁধে যে হাত রেখেছে সে আর কেউ না, ও হলো আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম স্বপ্ন নীলা, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি নীলার দিকে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, এখনও সেই আগের মতোই আছো। হ্যাঁ, তা তো থাকবোই। তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ। তা আমার বুড়োটার মন খারাপ কেন? কি এত ভাবছো? ভাবছি শুধু আমার কারণে আজ তিনটা মেয়ে জীবন নষ্ট হয়ে গেল। জান, আমার না বেঁচে থাকতে খুব কষ্ট হয়, বারবার মরে যেতে ইচ্ছে করছে। চুপ! এই মরার কথা আর একবার বললে আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিনও কথা বলতে আসবো না। আর কি বললো তোমার কারণে 3টা জীবন নষ্ট হয়েছে? আমাদের সাথে যা যা হয়েছে তা আমাদের ভাগ্যে লেখা ছিল। আর এখন তুমি যদি মারা যাও তাহলে একবারও কি ভেবে দেখেছো?
তোমার ছেলে মেয়ে দুটোর কি হবে? আপু আর মনি আপুর কি হবে? তুমি হয়তো আপুর উপর রাগ করে আছো। তার থাকাটা স্বাভাবিক, কারণ আপু তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আপু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ও কোনোদিনও মুখ ফুটে এটা বলবে না যে কাব্য, আমি তোমাকে ভালোবাসি, কারণ আপু জানে তুমি তাকে ভালোবাসবে না। আর মনি আপুও তোমাকে অনেক ভালোবাসে, হয়তো আমাদের থেকে একটু বেশি। তুমি কি তাকে কষ্ট দিতে পারবে? যার কারণে তুমি বেঁচে আছো, তাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে যেতে পারবে? তোমার যখন কিছু মনে ছিল না, তখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে। একবার নিজের জীবনের উপলব্ধি থেকে ভেবে দেখো, আমি তোমাকে যখন ছেড়ে গিয়েছিলাম তখন তোমার কেমনটা লেগেছিল। আমি না হয় তোমার মা বাবা, আমার বোন এবং মনি আপুর কথা বাদ দিলাম, কিন্তু তোমার ছেলে মেয়ের কথা ভেবে দেখো। মেয়েটা আজ পর্যন্ত তার বাবাকে দেখে নাই, রাতের একটা তারাকে তার বাবা মনে করে। আর আজ যখন জানতে পেরেছো তার বাবা বেঁচে আছে, সে কতটা খুশি হয়েছে। তুমি কি তোমার মেয়ের খুশির কথা একবারও ভেবে দেখবে না? এই সমস্ত কথা এক নিঃশ্বাসে বলল নীলা আমাকে। নীলা, এখন আমি কি করব তুমিই বলো। আমি না পারবো তোমাকে ভুলে যেতে, আর না পারছি ওদের মেনে নিতে। আমি এটাও অস্বীকার করতে পারবো না যে আমি না চাইলেও ওদের মায়ায় জড়িয়ে পড়েছি, আর আমি ওদের মায়া থেকে বের হতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। প্লিজ নীলা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। এ হয় না কাব্য, তুমি ওদের মায়া থেকে বের হতে পারবে না, কারণ ওরা তোমার বিয়ে করা বউ। তুমি যতই ওদের মায়া থেকে বের হতে চাইবে, ততই ওদের মায়ায় জড়িয়ে যাবে। তাহলে আমি কি করব তুমি বলে দাও প্লিজ। তুমি ওদের মেনে নাও। আঙ্কেল, তুমি কার সাথে কথা বলছো? হঠাৎ রাইসার কথা শুনে পাশে তাকিয়ে দেখি নীলা আর নেই, সম্পূর্ণ উধাও। তাহলে তাহলে এটা কি আমার কল্পনা ছিল? এতক্ষণ যা যা বললাম সব নীলা আমাকে কল্পনায় করিয়ে বলেছেন। হয়তো। নীলা এখন কোথা থেকে আসবে? কারো সাথে না মা। তুমি এত রাতে এখানে কি করো? আম্মু বললো ছাদে নাকি আব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে। এখানে তো তুমি ছাড়া আর কেউ নেই, তাহলে কি তুমি আমার আব্বু? রাইসার মুখে আব্বুর ডাক শুনে বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। নিজের সন্তানের মুখে আব্বুর ডাক শুনলে যে এতটা শান্তি লাগে তা আগে কখনো জানতাম না। তাই আমি রাইসাকে বুকে নিয়ে ওর মুখে একটা চুমা দিয়ে বললাম, হ্যাঁ মা, আমি তোমার আব্বু। আরেকবার আব্বু বলে ডাক না মা। আব্বু আব্বু, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো আমার স্কুলের বন্ধুরা ওরা আমাকে প্রতিদিন বলে এর বাবা পুতুল কিনে দিয়েছে, ওর বাবা কিনে দিয়েছে, এটা কিনে দিয়েছে। তখন আমার না খুব মন খারাপ করতো। আর জানো আব্বু, ওদের আব্বু আম্মুরা ওদের প্রতিদিন স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে। কিন্তু তুমি আর তুই আম্মুকে আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে? প্রতিদিন আমার সাথে খেলবে? হ্যাঁ মা, আমি তোমাকে রোজ স্কুলে নিয়ে যাব আর তোমার সাথে খেলবো, অনেক খেলনা কিনে দেব। রাইসা, রাইসা, যাও মা, তোমার দাদি ভাইয়ের সাথে খেলতে ডাকছে তোমাকে। যাও, ভাইয়ের সাথে খেলা করো। আমি সামনে তাকিয়ে দেখি মীরা আর মনি দাঁড়িয়ে। ঠিক আছে ছোট আম্মু। আচ্ছা আব্বু, তুমি থাকো, আমি ভাইয়ার সাথে খেলবো এখন। এটা বলেই রাইসা চলে গেল। আমি ওদের দেখে আবার ছাদের এক কোণে দাঁড়ালাম। ওরা দুজন আমার দুই পাশে এসে দাঁড়িয়ে পড়ে। কেউ কোনো কথা বলছে না। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে মীরা বলল, কাব্য, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তবুও তোমাকে বলবো, যদি পারো মেয়েটার মুখের দিকে চেয়ে আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ভুল প্রতিশোধের নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করো, যেদিন আমি সত্যটা জানতে পেরেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। অনেকবার নিজেকে শেষ করে দিতেও চেয়েছি, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি কিছুই করতে পারিনি। মীরা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। এদিকে কাব্য চুপচাপ। দেখো কাব্য, সব মানুষই তো ভুল করে থাকে, আর আমিও করেছি, তোমার সাথে অন্যায় করেছি। অনেক বছর তোমাকে তোমার পরিবার থেকে দূরে রেখেছি, যদি পারো আমাকেও মাফ করে দিও প্লিজ। কাব্য এখনো চুপ। আচ্ছা, আমরা চাইলে তিনজনকে পুরাতন সব অতীত
ভুলে নতুন করে জীবনটা সাজাতে পারবো না? পারি না এমন একটা দুনিয়া বানাতে যেখানে আমরা তিনজন আর আমাদের ছেলে মেয়ে থাকবে, থাকবে বিশ্বাস আর ভালোবাসা। আমি জানি কাব্য, তোমার হৃদয় জুড়ে নীলা আছে, তবু যদি পারো। ঠিক তখনই কে যেন আমার কানে কানে বলছে, কি এত ভাবছো? ওদের মেনে নাও। আমি না হয় তোমাদের মাঝেই বেঁচে থাকবো, আর আমি তো আছি সব সময় ছায়ার মতো তোমার পাশে। এদিকে ওরা আমার পাশে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে দুই হাত নিয়ে দুইজনের হাত ধরলাম। ওরা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আমার কাঁধে মাথা রেখে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। আমি যেন স্পষ্ট অনুভব করতে পারছি কে যেন দূর আকাশ থেকে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, আর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সেই চোখের পানি দামি কিছু ফিরে পাওয়ার না হারিয়ে ফেলার, তা নাইবা জানলেন। কিছু কথা অজানাই না হয় থাকুক। জানি না গল্পটা কেমন হয়েছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হয়তো আপনাদের মনের মতো গল্পটা উপস্থাপন করতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি আমার সেরাটা দিতে। গল্পটির প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাকে অনুপ্রেরণা উৎসাহিত জুগিয়েছেন তাদেরকে ধন্যবাদ দেব না। তাদের জন্য রইল অন্তরের অন্তরন্ত স্থল থেকে ভালোবাসা। আর গল্পে ভেবেছিলাম মীরাকে একটু শাস্তি দেব, কিন্তু বাবা মায়ের ভিতর মনোমালিন্য এটা সন্তানের ওপর খারাপ প্রভাব পড়ে, এটা ভেবে দিলাম না। সম্পূর্ণ গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।